নমস্কার, আমি সৌমিতা। কাবিল একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এসএলএসটির ফার্স্ট ক্লাস হবে। থিওরি সম্পর্কে জানবো। ফার্স্ট ক্লাসের ফিলোসফি অফ এডুকেশনের থিওরি জানবো। তোমরা নোটিফিকেশন পেয়ে গেছো, আর রাজেশ স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে নাম্বার কিরকম ভাবে থাকবে। 60 নাম্বারের আমাদের রিটেন এক্সাম দিতে হবে। আমাদের একাডেমিক নাম্বারে থাকবে 10% অনুযায়ী, 60%, 50% এই অনুযায়ী আমাদের নাম্বার বিভাজন হবে। আমাদের এক্সপিরিয়েন্সের উপর নাম্বার থাকবে। তো আর পুরানো যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে নতুনরাও বসতে পারবে। তো নতুনদের জন্য এটা একটা বড় সুযোগ। তো সবাই ভালো করে এই 3 মাস পড়াশোনা করো, 3 মাসই আছে আমাদের হাতে। খুব ভালো করে প্রিপারেশন নাও, আর কাবিল একাডেমির সাথে যুক্ত থাকো, কারণ কাবিল একাডেমি সবসময় তোমাদের বেস্ট কন্টেন্ট দেয়, তোমরা সেটা জানো। আর কাবিল একাডেমি থেকে WB টেটে বলো, আপার প্রাইমারি বলো, সবকিছুতে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তো তোমরা যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালোভাবে প্রিপারেশন স্টার্ট করে দাও আমাদের সাথে। তো আমাদের আজকে ফার্স্ট ক্লাস ফিলোসফি অফ এডুকেশন, যেখানে আমরা ওয়েস্টার্ন ফিলোসফি এবং কি কিছু থিঙ্কার সম্পর্কে জানবো। তো আমাদের প্রথমে জানবো ফিলোসফি অফ এডুকেশন কি। ফিলোসফি আর এডুকেশন কি আলাদা? না, ফিলোসফি সম্পর্কে আমরা কি বলি? দর্শন। দর্শন বলতে আমরা কি বুঝি? যেগুলো আমাদের থিওরির পার্ট, সেগুলোকে আমরা বলছি কি দর্শন। থিওরির পার্ট কি? যেখান থেকে আমাদের জ্ঞান অর্জন করি, আমরা আমাদের নীতি বোধ শৃঙ্খলা রীতি নীতি সম্পর্কে আমরা কি করি, আমরা জানি, আমরা সেই নীতি রীতি নীতি মেনে চলি, সেটাকে আমরা কি বলছি? দর্শন। দর্শনকে আমরা বলতে পারি একটা থিওরি পার্ট, একটা বিষয় যেখানে প্র্যাকটিক্যালি না, আমরা থিওরি ভাবে সবকিছু জানি। দর্শন শাস্ত্র মানে আমরা কি বুঝি? দর্শন শাস্ত্র মানেই আমরা বুঝি যেখানে আমাদের রীতিনীতি, আমাদের মূল্যবোধ, আমাদের দক্ষতা, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, আমাদের শৃঙ্খলা, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আর শিক্ষা কি? শিক্ষা হলো আমরা প্র্যাকটিক্যালি করে যেটা দেখবো সেটাকেই বলছে কি শিক্ষা। শিক্ষা সম্পর্কে আমরা কি জানি? আমরা যেটা প্র্যাকটিক্যালি করে দেখবো সেটাই হচ্ছে কি শিক্ষা, আমরা নিজে করে দেখবো। যদি আমরা বলি এটার সাথে লার্নিং বাই ডুইং এর কোনো সম্পর্ক আমরা বলতে পারি, আবার বলতে পারি এটা একটা প্র্যাকটিক্যাল পার্ট, যে আমরা করে শিখবো, সেটাকেই বলছি কি শিক্ষা। তো দর্শন ও শিক্ষা একে অপরের সাথে কি সংযুক্ত। কিভাবে সংযুক্ত? দর্শন থেকে যে আমরা জ্ঞানগুলো নিচ্ছি, শিক্ষাতে কি করছি? আমরা প্র্যাকটিক্যালি করে দেখছি, করে সেই শিক্ষাটা গ্রহণ করছি। আমরা এভাবেও একটা উদাহরণ দিতে পারি যে আমরা কোনো জিনিস নিয়ে গাছ সম্পর্কে জানছি, এবং প্রথমে গাছ সম্পর্কে জানলাম যে গাছের পাতা হয়, গাছের মূল হয়, গাছের কাণ্ড হয়, সবকিছু সম্পর্কে জানলাম। তারপরে কি করছি? ল্যাবে গিয়ে সেটা পরীক্ষা করছি, যে গাছের মূল কোনটি, গাছের কাণ্ড কোনটি, বা প্রত্যক্ষ পরীক্ষা করছি, প্রত্যক্ষ দেখছি যে এইটা গাছের মূল হয়, গাছ লাগায় কিভাবে, গাছ দিনে দিনে বাড়ে। আমরা ছোটবেলায় মটর গাছের একটা পদ্ধতি পড়েছিলাম না? আমরা কি করেছিলাম? আমরা গাছ সম্পর্কে জানতাম, তারপরে সেটা কি করেছিলাম? গাছ লাগালাম, সে কতদিনে বড় হচ্ছে, ফল কি করে হয়, ফুল কি করে হয়, একটা পদ্ধতি করেছিলাম ছোটবেলায়, যখন আমরা ক্লাস 9-10-এ পড়ি তখন আমরা করেছিলাম। তো ওই জিনিসটা কি ছিল? আমরা প্র্যাকটিক্যালি দেখে সেটা শিখছিলাম। তো আমরা ওটার সাথে এটার তুলনা কিভাবে করতে পারি? যে দর্শনকে আমরা গাছ সম্পর্কে জানতাম, সেটা হলো দর্শন, আর আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখছি যে কোনটা পাতা কোনটা ইসে। আমরা কোনো বস্তু নিয়ে যদি বলি যে এরোপ্লেন সম্পর্কে আমরা যদি বলি, এরোপ্লেন শব্দটা আমরা শুনি, বাচ্চাদের বলি এরোপ্লেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত এরোপ্লেন জিনিসটা কিরকম হয় বাচ্চাদের দেখানো হয়, ততক্ষণ কি তাদের সম্পর্কে কোনো আইডিয়া থাকে যে এরোপ্লেন দেখতে কিরকম হয়? তো এটাই আমরা বলতে পারি, এটা খুব বেসিক একটা জিনিস, যেটা এতটা উদাহরণ না দিলেও তোমরা বুঝতে পারবে যে শিক্ষা ও দর্শন একে অপরের সাথে যুক্ত। দর্শনে আমরা কি পড়ি? দর্শনে আমরা সব থিঙ্কার সম্পর্কে পড়ি, আমাদের রীতিনীতি কৌশল সম্পর্কে জানি, সবকিছু সম্পর্কে জানি। আর শিক্ষা কি? সেটাকে বাস্তবায়িত করে। দর্শনের যে পড়াগুলো আমরা জ্ঞানটা পাচ্ছি, সেটাকেই শিক্ষা কি করছে? বাস্তবায়িত করছে। সেটাকে সেই জন্যই বলি যে শিক্ষা ও দর্শন কি দুজন দুজনের সাথে সম্পর্কিত। আর কিভাবে বলা যায়? শিক্ষা ও দর্শনকে আমরা কয়েনের মাধ্যমে বুঝতে পারি। 5 টাকা 10 টাকার যে কয়েন হয়, কয়েনের মাধ্যমে বুঝতে পারি। কিভাবে? আমরা বলি কয়েনের একটা পিঠ হলো দর্শন আর একটা পিঠ হলো শিক্ষা। একটা পিঠ হলো থিওরি, একটা পিঠ হলো প্র্যাকটিক্যাল। হেড টেল বলি না, হেড যদি দর্শন হয়, টেল কি?
শিক্ষা। তো আমরা ফিলোসফিকে বলতে পারি থিওরি পার্ট, আর এডুকেশনকে বলতে পারি প্র্যাকটিক্যাল পার্ট। ঠিক আছে, এই কি পয়েন্টগুলো মনে রাখবে। ফিলোসফি কি থিওরি পার্ট, এডুকেশন কি প্র্যাকটিক্যাল পার্ট, আর কি কয়েনের একটা কয়েনের আধা, এই পার্টটা হলো ফিলোসফি বা দর্শন, আর এই পার্টটা হলো শিক্ষা। এভাবে আমরা ফিলোসফি ও দর্শন মনে রাখতে পারি। কেন এই জিনিসটা নিয়ে এত বেশি, এই বেসিক জিনিসটা নিয়ে এত বেশি বুঝাচ্ছি, কারণ এখান থেকে কোশ্চেন আমরা দেখতে পাই এসএলএসটি তে, আগের বারও দেখতে পেয়েছিলাম। আগের বার কোশ্চেনের লেভেল, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবা, তা আগের বারের কোশ্চেনের লেভেল অনেকটা সোজা ছিল, অনেকটা, যে আমরা না পড়েও বেশিরভাগ কোশ্চেন অ্যান্সার দিয়ে দিতে পারবো। একবার যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, পড়াশোনার মধ্যে থাকলে আমরা না পড়েও অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিয়ে দিতে পারবো। কিন্তু এবার সেটা হবে না, কারণ এবার পুরানো প্রার্থীদের সাথে নতুন প্রার্থীরাও যেহেতু হবে, তো কম্পিটিশন কি হবে, টাফ হবে। এবার কোশ্চেনের লেভেল কি হবে, হার্ড হবে। তাই আমাদের কোশ্চেনের লেভেলও আমরা কি করব, হার্ড করব। আমাদের কোশ্চেনের লেভেলকে কি করব, হাই করব, যাতে আমরা মিডিয়াম টু হাইয়ের দিকে যাব। বেসিক কোশ্চেন কিছু জানবো, পড়ার মাধ্যমে, থিওরির মাধ্যমে আমরা বেসিকটা জেনে নেব, আর কি করব, কোশ্চেন লেভেলটা কি করব, মিডিয়াম টু হাই করব, যাতে আমরা ব্যালেন্স করে চলতে পারি, যে হাই কোশ্চেন আসলেও যাতে আমরা পারি, আর যদি বেসিক কোশ্চেন আসে তাহলেও পারি, আর মডারেট কোশ্চেন আসলেও যাতে আমরা করে আসতে পারি। ঠিক আছে, এবার আমরা পড়ি। বইয়ের ভাষায় কি বলেছে, শিক্ষা ও দর্শন একই মুদ্রার দুটি দিক। মুদ্রা বলতে কি বলছে, কয়েনের কথা বলছে, যেটা আমি এক্ষুনি বুঝালাম। এই ধারণাটি এই দুটি ক্ষেত্রের মধ্যেই আত্মসংযুক্ততা এবং পারস্পরিকতার প্রভাবকে তুলে ধরেছে। কি বলেছে, যে দর্শন ও শিক্ষার ক্ষেত্রে, এই দুটি ধারণার ক্ষেত্রে আত্মসম্পর্কযুক্ত। আমি প্রথমেই বললাম কি, দর্শন ও শিক্ষা কি সম্পর্কযুক্ত। দর্শন শিক্ষামূলক অনুশীলনের জন্য তাত্ত্বিক কাঠামো এবং ভিত্তি প্রদান করে। দর্শন কি করে, আমাদের তাত্ত্বিক কাঠামো, তাত্ত্বিক জ্ঞানটা দেয়, যখন শিক্ষা দার্শনিক ধারণাগুলি ব্যবহারিক প্রয়োগ করে। আমি প্রথমেই বলে দিয়েছি, শিক্ষা কি প্র্যাকটিক্যালি সেটা দেখায়, যে আমাদের যে ধারণাগুলি আছে, আমাদের যে তাত্ত্বিক কাঠামোগুলি আছে, সেগুলি কি কি করেছে শিক্ষা, ব্যবহারিক ভাবে প্রয়োগ করে সেটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, আমাদেরকে সিদ্ধান্তে বাস্তবিত করছে, বাস্তবায়ন হিসাবে কাজ করে। পরিবর্তে শিক্ষা দার্শনিক চিন্তা ভাবনাকে প্রভাবিত এবং গঠন করতে পারে। পরিবর্তে কি হচ্ছে, যখন আমরা কোনো জিনিস জানছি, থিওরিক্যালি পড়ছি এবং প্র্যাকটিক্যালি সেটা বুঝছি, তখন কি করছি, আমরা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি, বাস্তব জিনিসটাকে আমরা বুঝছি, কোনো বিষয় নিয়ে আমাদের সর্বোচ্চ জ্ঞান হচ্ছে, সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে। সেটাই কি বলেছে, বইয়ের ভাষায় বলেছে, শিক্ষা দার্শনিক চিন্তা ভাবনাকে প্রভাবিত করে এবং গঠন করে। ঠিক আছে, শিক্ষা ও দর্শন সম্পর্কে আমরা ভালো করে বুঝলাম, ফিলোসফি অফ এডুকেশন কি। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে দিই, ফিলোসফি অফ এডুকেশন, এটা একটা বইও আছে। এই বইটি কে লিখেছেন, এই বইটি অনেক পল ফেরি, পল ফেরিরও একটা বই আছে, যার নাম কি ফিলোসফি অফ এডুকেশন, যেখানে মার্কস এন্ড প্লেটো কি করেছিল, তাকে সাহায্য করেছিল, তাকে তার বইটাতে প্রভাবিত করেছিল, তাদেরও অবদান রয়েছে সেই বইয়ের মধ্যে। আর যদি আমাদের কোশ্চেন আছে ফিলোসফি অফ এডুকেশন বইটির রচয়িতা কে, তখন আমরা কি বলবো, নীল নডিং। নীল নডিং কি, নীল নডিং হলো ফিলোসফি অফ এডুকেশনের গ্রন্থের রচয়িতা। ঠিক আছে, তার বুকের নাম, এটা একটা নীল নডিং এর বুক, একটি ফিলোসফি অফ এডুকেশন। মনে রাখবে, এগুলো কি পয়েন্ট, ছোট ছোট একটা লুজ পেজের মধ্যে লিখতে থাকো, যেগুলো আমি হাতে লিখে দিচ্ছি এবং মুখে বলছি, কিছু কিছু কি পয়েন্ট, এগুলো লিখতে রাখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড আমরা যেটা জানবো, মেটাফিজিক্স। মেটাফিজিক্স সম্পর্কে আমরা জানবো।
মেটাফিজিক্স কি? মেটাফিজিক্সকে আমরা বলতে পারি অধিবিদ্যা। অধিবিদ্যাটা এবার কি? অধিবিদ্যা হলো আমাদের যেখানটায় রিয়েলিটি, আমাদের বাস্তবতা, আমরা যেটাতে বলতে পারি যে আমাদের যে আধ্যাত্মিক বাস্তবতা এবং কি বাস্তব বস্তুগুলো সম্পর্কে জ্ঞান হয়, সেটাকে আমরা বলছি কি মেটাফিজিক্স। আমাদের যে জ্ঞান হয়, আমাদের যে আমরা যে জ্ঞান গ্রহণ করি, সেটাই হলো মেটাফিজিক্স। এবার কি পয়েন্ট হিসাবে আমরা কি কি লিখবো, যেটাতে আমাদের কোশ্চেন যদি দিয়ে দেয়, যে কোনো কোশ্চেন আসলে কি পয়েন্ট দেখেই যাতে আমরা অ্যান্সার পেয়ে যাই, কি দেখবো? আলটিমেট রিয়েলিটি, চূড়ান্ত বাস্তবতা। অধিবিদ্যা কি? চূড়ান্ত বাস্তবতা। থিওরি অফ নলেজ, জ্ঞানের তত্ত্ব। স্পিরিচুয়াল রিয়েলিজম অফ এক্সিস্টেন্স অর রিয়েলিটি মেটেরিয়াল, অস্তিত্বের আধ্যাত্মিক বাস্তবতা এবং বাস্তবতার বস্তু, এগুলোও কি আসছে? মেটাফিজিক্সের মধ্যে আসছে। আর কি আছে? মেটাফিজিক্সেরই দুটা অংশ, কি দুটা ভাগ কি? অন্টোলজি আর কসমোলজি। এটা কেন বলছি, এটা থেকে কোশ্চেন যদি নাও যায়, আমরা যখন আইডিয়ালিজম, রিয়েলিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, ন্যাচারালিজম পড়বো, তখন আমাদের মেটাফিজিক্স, অন্টোলজি, কসমোলজি, এপিস্টেমোলজি এগুলো সম্পর্কে জানতে লাগবে। অন্টোলজি কি? দ্য নেচার অফ বিইং অ্যান্ড এক্সিস্টেন্স, সত্য ও অস্তিত্বের প্রকৃতি। কসমোলজি কি? অরিজিন অ্যান্ড নেচার অফ দ্য ইউনিভার্স, মহাবিশ্বের জীব ও প্রকৃতি, সৃষ্টিতত্ত্ব। কসমোলজি মানে কি? সৃষ্টিতত্ত্ব। আর অন্টোলজি মানে কি? তত্ত্ববিদ্যা, যেটা সত্তা আছে, আমাদের অস্তিত্বের যে প্রকৃতি, আমাদের যে প্রকৃতি আছে, সেটা সত্তা আছে। আমরা যা কিছু শিখি প্রকৃতির থেকে শিখি। কে বলেছিল? ন্যাচারালিজমে বলেছিল। তো অন্টোলজি, তত্ত্ববিদ্যায়ও কি বলেছে? যে আমাদের প্রকৃতির থেকে আমরা সৃষ্টি করি। মানুষ কিভাবে তৈরি হয়? প্রকৃতির দ্বারা মানুষ তৈরি হয়। এটা ন্যাচারালিজমের কথা, রুশো মেনেছিল এই কথাটি। এবং তত্ত্ববিদ্যার ক্ষেত্রে আমরা দেখি কি? সত্তা ও অস্তিত্বের প্রকৃতি। আমাদের চোখের সাহায্যে, আমরা ইন্দ্রিয়ের সাহায্যে যা কিছু দেখছি, সেটাই কি? সেটারই অস্তিত্ব রয়েছে। তারপরে কি পড়বো আমরা এখন? এপিস্টেমোলজি। কি পয়েন্ট? থিওরি অফ নলেজ, যেখানে থিওরি অফ নলেজ দেখবো, নেচার, অরিজিন, মেথড এন্ড প্রসেস অফ অ্যাকুইজিশন নলেজ, সোর্স অফ মেথড, প্রসেস অফ নলেজ, এগুলো যেখানেই দেখবো, সেখানেই আমরা কি বলবো? এটা কি? এপিস্টেমোলজি। এখানে কোশ্চেন দিয়ে দিতে পারে এথিক্স, লজিক, এপিস্টেমোলজি, আর কি দিতে পারে? অন্টোলজি। তো তোমাদের এই চারটা অপশনের মধ্যে একটা বেছে নিতে হবে। থিওরি অফ নলেজ রিলেট বাই এই চারটা অপশন কি হবে? এপিস্টেমোলজি। তো এগুলো হলো কি পয়েন্ট। তো তোমরা কি পয়েন্ট গুলো নোট ডাউন করে নিবা, যাতে রিভিশনের সময় কি পয়েন্ট দেখলেই তোমাদের রিভিশনটা হয়ে যায়। এক্সিওলজি কি? প্রিন্সিপাল অফ ভ্যালু, যেখানেই প্রিন্সিপাল অফ ভ্যালু আসছে, মূল্য আসছে, সেখানেই কি হবে? এক্সিওলজি। এক্সিওলজি মানে কি? তত্ত্বসিদ্ধি, বাংলায় যেটাকে বলছে তত্ত্বসিদ্ধি। নো অ্যাবাউট এথিক্স, হোয়াট ইজ গুড অর ব্যাড, আমাদের যে এথিক্স আছে, আমাদের যে ন্যায় আছে, সেটা সম্পর্কে এক্সিওলজি কি করছে? এক্সিওলজিতে আমরা সেই সম্পর্কে জানবো। আমাদের যে ন্যায় আছে, কি আছে? কোন জিনিসটা ঠিক, কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা সত্য, কোন জিনিসটা মিথ্যা, এটাকে আমাদের ন্যায় বলতে পারি আমরা। ন্যায় জিনিসটা কি? এথিক্স মানে কি? যেখানটায় আমরা ন্যায় বিচার করতে পারবো, আমাদের সত্য মিথ্যা, ঠিক বেঠিক, এগুলো আমরা সিদ্ধান্তের দ্বারা উপনীত হতে পারবো, সেটাকে আমরা কি বলি? এথিক্স বলি। বাংলায় কি বলছে? জ্ঞান তত্ত্ব। এপিস্টেমোলজি মানে কি? জ্ঞান তত্ত্ব, যেখানে আমরা জ্ঞান পাচ্ছি, যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করছি। জ্ঞানের তত্ত্ব, প্রকৃতি, উৎস, জ্ঞান অর্জনের পদ্ধতি, প্রক্রিয়া, পদ্ধতির উৎস, জ্ঞানের প্রক্রিয়া, এগুলো সবই আসছে কি? জ্ঞান তত্ত্বের মধ্যে। আর সত্য সিদ্ধি মানে এক্সিওলজির মধ্যে কি পাচ্ছি আমরা? নীতি, মূল্যবোধ, নীতিশাস্ত্র সম্পর্কে জানা, কোনটি ভালো কোনটি খারাপ, এই সম্পর্কে জানা হলো কি পাচ্ছি? তত্ত্ব সিদ্ধিতে। এগুলোর একদম ডেপথে ঢুকে পড়ার দরকার নেই, যতটুকু কোশ্চেন আসে আমি ততটুকুই এখানটায় তুলে ধরেছি, আর ততটুকুই আসবে। তো তোমরা বিশ্বাস করে এতটুকুই পড়ো,
যতটুকু আমি বুঝাচ্ছি আর যা যা কি পয়েন্ট বলছি সেগুলো লিখতে থাকো এবং সেগুলোকে ভালো করে প্রিপারেশন নাও, রিভিশন দাও, কোশ্চেন সলভ করে নিতে পারবে। এবার আমরা চলে আসবো আইডিয়ালিজমে, আমাদের ওয়েস্টার্ন ফিলোসফি সম্পর্কে। আইডিয়ালিজম, আইডিয়ালিজম কি কি আছে দেখো, শিক্ষা ক্ষেত্রে আদর্শবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো কি, শিক্ষা ক্ষেত্রে আমাদের আইডিয়ালিজমে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো মানব জীবনকে উচ্চ লক্ষ্যে পৌঁছে দেওয়া। এটি শিক্ষার লক্ষ্যগুলিকে খুব স্পষ্টভাবে নির্ধারণ করেছে। আইডিয়ালিজম মানেই হলো আমরা জানবো আমরা আইডিয়ার মাধ্যমে কোনো কিছু করা, আমাদের আধ্যাত্মিকতাকে বিশ্বাস করা। আইডিয়ালিজম কি মেনেছিল? গডকে বিশ্বাস করতো, যে আমাদের আধ্যাত্মিক কিছু সত্য আছে, আমাদের আধ্যাত্মিক কিছু বিশ্বাস আছে। তো আইডিয়ালিজমের মধ্যে আমরা কি দেখব? বিলিভ, বিলিভকে দেখবো কি আমরা আইডিয়ালিজমের মধ্যে দেখব, বিশ্বাসকে দেখব। আমরা কি দেখব? বিশ্বাসকে দেখব। আদর্শবাদ খুব সঠিকভাবে উল্লেখ করেছেন যে শিক্ষার লক্ষ্য কেবল ব্যক্তিকে আরো বেশি বস্তুগত পণ্য উৎপাদনে সক্ষম করা নয়, বরং মানব ব্যক্তিকে উন্নতি করা। আমাদের যে জ্ঞান আছে, আমাদের যে নীতিবোধ আছে, আমাদের যে আধ্যাত্মিকতা আছে সে সম্পর্কে জানা এবং কি মানুষকে মানুষ রূপে তৈরি করা। এখানে আমরা যতগুলো ওয়েস্টার্ন ফিলোসফি দেখবো সবাই কি বলছে? মানুষকে খুব বেশি জোর দিয়েছে, যে আমাদের পূর্বগত জ্ঞান, আমাদের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে তাকে আরো জ্ঞান লাভ করে, সেই আধ্যাত্মিক জ্ঞানগুলো লাভ করে আমরা কি মানুষ হিসেবে গড়ে উঠবো। সব ফিলোসফি কি করছে? ওয়েস্টার্ন ফিলোসফি সবাই কি মানুষকে বেশি গুরুত্ব দিয়েছে, ব্যক্তিকে উন্নত করা। আদর্শবাদ শিক্ষায় দুই ধরনের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায়, যেমন ব্যক্তির কল্যাণ, অন্যটি সমাজের কল্যাণ। কি কি হয়? আদর্শবাদে দুই ধরনের লক্ষ্য আছে। কি কি? একটা হলো ব্যক্তির কল্যাণ, আরেকটি হলো সমাজের কল্যাণ। শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হলো আত্মোপলব্ধি ও আধ্যাত্মিক হয়ে ওঠা, যেটা আমি বললাম যে আইডিয়ালিজম মানেই হলো আইডিয়ার মাধ্যমে আমরা যেটা করি। আইডিয়া ইজম, আইডিয়ালিজম, আইডিয়ালিজম, আইডিয়া প্লাস ইজম, আইডিয়ালিজম। আইডিয়ালিজম মানে আদর্শবাদ, আইডিয়ার মাধ্যমে যেটা আমরা পাচ্ছি। আর কি জানবো? আইডিয়ালিজম সম্পর্কে আমরা তিনটা জিনিস মেনলি জানবো, যেখান থেকে আমাদের কোশ্চেন আসলে আমরা সবকিছু অ্যান্সার দিতে হবে। আইডিয়ালিজম কি? একটা গান আছে আমাদের মনে আছে, সত্যম শিবম সুন্দরম, যখন আমাদের শিব পূজা হয় তখন আমরা পড়ি সত্যম শিবম সুন্দরম, সত্য শিবম সুন্দরম। সত্যম শিবম সুন্দরম। এবার এই সত্যম শিবম সুন্দরমকেই আমরা কি করব? আইডিয়ালিজমে মনে রাখবো। সত্যম কি? দ্য ট্রুথ। শিবম কি? দ্য গুডনেস। আর সুন্দরম কি? দ্য বিউটি। লিখতে থাকো তোমরা, নোট করতে থাকো। দ্য ট্রুথ, দ্য গুডনেস, দ্য বিউটি। এবার দ্য বিউটির মধ্যে কি আসছে? অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স ভ্যালু কি আসছে বিউটির মধ্যে? মানে কি? সৌন্দর্য, আর্ট অ্যান্ড বিউটি। দ্য গুডনেস, গুডনেস এর মধ্যে কি আসছে?
মোরাল ভ্যালু, মোরালিস্টিক যে ভ্যালু আছে, মোরাল ভ্যালু যে আছে সেটা আসছে কি দ্য গুডনেস এর মধ্যে। আর দ্য ট্রুথ এর মধ্যে কি আছে, ইন্টেলেকচুয়াল ভ্যালু। আমাদের যে ইন্টেলেকচুয়াল ভ্যালু আছে সেটা কি আসছে আমাদের ট্রুথ, দ্য ট্রুথ এর মধ্যে আসছে। শিবম দ্য গুডনেস এর মধ্যে কি আসছে, মোরাল ভ্যালু আসছে। আর দ্য বিউটি, দ্য বিউটি তার মধ্যে কি আসছে, অ্যাস্থেটিক্স ভ্যালু আসছে, আর্ট এন্ড বিউটির বিউটি আসছে। ইন্টেলেকচুয়াল ভ্যালুর মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা সোশ্যাল স্টাডিজ, আমরা হিস্ট্রি, জিওগ্রাফি এইসব সম্পর্কে আমরা পড়ছি। হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো আমরা কি পড়ি, আধ্যাত্মিকতা সম্পর্কে জানি, আমাদের ইতিহাস সম্পর্কে জানি, হিস্ট্রিতে আমরা ইতিহাস সম্পর্কে জানি। তো এগুলো কি আসছে, ইন্টেলেকচুয়াল ভ্যালুর মধ্যে আসছে। আর কি আসছে, সরি, মোরাল ভ্যালুর মধ্যে আসছে। আমাদের ইন্টেলেকচুয়াল ভ্যালুর মধ্যে কি আসছে, সেম জিনিস আমাদের দর্শন, আমাদের নীতিশাস্ত্র, আমাদের আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের যা আধ্যাত্মিক অস্তিত্ব আছে সে সম্পর্কে আসছে। আর অ্যাস্থেটিক ভ্যালুর মধ্যে কি আসছে, আর্ট এন্ড বিউটি আসছে, আমাদের সৌন্দর্যতা, আমাদের কোনো বিষয়, কোনো জিনিসের যে খুবই আছে, আমাদের যে সৌন্দর্যতা আছে সে সম্পর্কে আমরা যাচ্ছি। সত্যম শিবম সুন্দরম, মনে থাকবে, দ্য ট্রুথ, দ্য গুডনেস, দ্য বিউটি। ইন্টেলেক্ট ভ্যালু, ইন্টেলেকচুয়াল ভ্যালু, ভ্যালু, মোরাল ভ্যালু আর অ্যাস্থেটিক্স ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হলো ফিলোসফি। ফিলোসফি কথার অর্থ কি, ফিলোসফি কথাটি হলো গ্রিক শব্দ ফিলো প্লাস সফিয়া থেকে এসেছে। লিখে নাও, কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ ফিলো প্লাস সফিয়া। এটা আমি মুছে দিলাম, ফিলো প্লাস সফিয়া থেকে এসেছে। এবার ফিলো প্লাস সফিয়ার অর্থ কি, ফিলো কথার অর্থ হলো লাভ, আর সফিয়া কথার অর্থ হলো উইজডম। মানে ফিলোসফি কথার অর্থ হলো লাভ অফ উইজডম। উইজডম মানে কি, জ্ঞান। নলেজ মানে কি, জ্ঞান। তো আমরা উইজডম না বলে তো নলেজও বলতে পারতাম না, আমরা কেন বললাম না, নলেজ মানে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটাকে বলছি কি আমরা নলেজ। নলেজ মানে তার বাংলা অর্থই কি, জ্ঞান। উইজডম মানেও কি, জ্ঞান। কিন্তু এটা কিরকম জ্ঞান, নলেজ, যে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটাকে যখন আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে, এখানেও কি আছে, প্র্যাকটিক্যালি ব্যবহার করে, প্র্যাকটিক্যালি ব্যবহার করে কোনো উপনীতি পাচ্ছি, কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, তখন আমরা সেটাকে কি বলছি, উইজডম বলছি। তখন সেটাকে আমরা কি বলছি, উইজডম বলছি। ঠিক আছে। তো ফিলোসফি কথার অর্থ কি, লাভ অফ উইজডম, জ্ঞানের প্রতি ভালোবাসা। জ্ঞানের প্রতি ভালোবাসা কি, লাভ অফ উইজডম। ইংলিশটা দেখে নিবে, লাভ অফ উইজডম মানে জ্ঞানের প্রতি ভালোবাসা। ঠিক আছে। নেক্সট দেখবো এবার, আদর্শবাদ অনুসারে শিক্ষার লক্ষ্যগুলিকে সংক্ষেপে কি বলা যেতে পারে, মানুষের মধ্যে ঐশ্বরিকতা প্রকাশের মাধ্যমে মানব ব্যক্তিত্বের উত্থান। মানে মানুষের মধ্যে আধ্যাত্মিকতা বা ঐশ্বরিক যে বিশ্বাস আছে, ঈশ্বরকে আমরা বিশ্বাস করি আদর্শবাদে। তো ঈশ্বর যে আছে, ঈশ্বর থেকে যে আমরা সৃষ্টি হয়েছি, ঈশ্বরের দ্বারাই আমরা সবকিছু গ্রহণ করছি, ঈশ্বর ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নেই, এটার মাধ্যমে কি আমাদের মানব ব্যক্তিত্বকে প্রস্থান করানো বা আমাদের মানব ব্যক্তিত্ব সম্পর্কে জানা, সেটাই বলছে কি আদর্শবাদের মূল শিক্ষা। যুক্তিবিদ্যা মনোভাবের বিকাশ, যুক্তিবিদ্যায় যুক্তিবাদীদের মনোভাবের বিকাশ। আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐশ্বর্য সঞ্চার,
আমাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক যে ঐতিহ্য আছে তার সঞ্চার, তার সম্পর্কে জানা। সার্বজনীন ব্যক্তির জন্য সর্বজনীন শিক্ষা। আচ্ছা, আমরা যদি বলি এই যে সর্বজনীন ব্যক্তির জন্য সর্বজনীন শিক্ষা মানে কি সব ব্যক্তির জন্য সমান শিক্ষা, সব ধরনের শিক্ষা। এবার আইডিয়ালিজম কি ছিল? আইডিয়ালিজম ছিল টিচার সেন্ট্রিক, মানে কি টিচারদের কাছ থেকে, গুরুর কাছ থেকে টিচার কি ছিল? ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতো। টিচারের কাছ থেকে যে আমরা জ্ঞান পাচ্ছি সেটাই সর্বে সর্বা, সেটা ছিলাম। আইডিয়ালিজম কিন্তু স্টুডেন্ট সেন্ট্রিক ছিল না, চাইল্ড সেন্ট্রিক ছিল না, স্টুডেন্ট সেন্ট্রিকও ছিল না। সেটা কি ছিল? আদর্শবাদ ছিল হলো টিচার সেন্ট্রিক মেথড। নৈতিক শিক্ষা যা জুটিভাবে বিভক্ত। কি কি? নিজের প্রতি কর্তব্য, যার মাধ্যমে রয়েছে শারীরিক সুস্থতা, আত্মসংস্কৃতি, পরিশ্রম ইত্যাদি। অন্যদের প্রতি কর্তব্য, যার মাধ্যমে রয়েছে কি অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধা, উপলব্ধি, সহযোগিতা, উদারতা ইত্যাদি। আচ্ছা, আদর্শবাদকে আমরা এটাও বলতে পারি, আগে কি হতো গুরুকুলে আমরা শিক্ষা গ্রহণ করতাম, তো তাই তো যখন আমরা বেদ সম্পর্কে জেনেছি তখন কি জেনেছি আমরা বৈদিক যুগে কি করতাম, আমাদের গুরু থাকতো, গুরুর কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম। তো আইডিয়ালিজম অনেকটা ওরকমই ছিল, গুরুর কাছ থেকে আমরা কি করি, শিক্ষা গ্রহণ করতাম। সত্য, সৌন্দর্য, সদাচরণের মূল্যবোধ গড়ে তোলা, যেটা আমি বললাম সত্যম শিবম সুন্দরম, সত্য শিবম সুন্দরম, বিউটি, ট্রুথ আর কি গুডনেস এর মাধ্যমে আমাদের কি করছে, মূল্যবোধ গড়ে তোলা। আমাদের যে ন্যায় আছে, নীতি আছে, আমাদের যে ভ্যালু আছে, মোরাল ভ্যালু, ইন্টেলেকচুয়াল ভ্যালু, অ্যাস্থেটিক্স ভ্যালু, এগুলো কি গড়ে তোলা। সেটাই বলেছে সত্য, সৌন্দর্য, সদাচরণের মাধ্যমে মূল্যবোধ গড়ে তোলা। এবার আইডিয়ালিজম সম্পর্কে জানবো যে আইডিয়ালিজমকে কে কে সমর্থন করেছেন। আচ্ছা, আইডিয়ালিজমের ফাদার কে? ফাদার আইডিয়ালিজমের জনক কে বলি না, এখানে তো লেখাই আছে ফাদার অফ আইডিয়ালিজম হলো প্ল্যাটো। তো আমরা বলি আদর্শবাদের জনক হলো প্ল্যাটো। আদর্শবাদের জনক কে? প্ল্যাটো। প্ল্যাটো হলো ফাদার অফ আইডিয়ালিজম। কাকে বলা হয়? প্ল্যাটোকে। প্ল্যাটো কি? আদর্শবাদের জনক। প্ল্যাটোর একটি ফেমাস বুকের নাম কি? রিপাবলিক। খুব ইম্পর্টেন্ট, রিপাবলিক বুক, দা রিপাবলিক। এটা কি? প্ল্যাটোর একটি বইয়ের নাম। এটা কি বলেছে? 400 ইয়ার বিসি, 400 খ্রিস্টপূর্বাব্দে, 400 খ্রিস্টপূর্বাব্দে ইন হিজ ফেমাস বুক দ্য রিপাবলিক, প্লেটো কি করেছে? 400 ইয়ার বিসি মানে 400 খ্রিস্টপূর্বাব্দের সময় তিনি কি করছে? রিপাবলিক বুক লিখেছিলেন। কে? প্লেটো। প্লেটো বিলিভস দ্যাট দেয়ার আর টু ওয়ার্ল্ডস। প্লেটো কি বলছিল? প্লেটোর বিশ্বাস করতো যে আমাদের এখানে দুটি ওয়ার্ল্ড আছে, একটা হলো কি স্পিরিচুয়াল অ্যান্ড মেন্টাল ওয়ার্ল্ড। একটা হলো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিকতা, আর একটা কি মেন্টাল ওয়ার্ল্ড, which is internal, permanent, orderly, regular and universal. প্রথমটা কি? স্পিরিচুয়াল ওয়ার্ল্ড কি? স্পিরিচুয়াল আর মেন্টাল ওয়ার্ল্ড কি? এটারনাল, পার্মানেন্ট, অর্ডারলি। যেখানে আমাদের অর্ডার মানে আমরা কি বলছি, আমাদের অর্ডার দিই না, রেগুলার অ্যান্ড ইউনিভার্সাল। যেটা আমাদের সত্য আছে, আমাদের আধ্যাত্মিকতায় আমরা কি জানি, একটা সত্য আছে যেখানে যেটার একটা বিশ্বাস আছে, যেটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, যে লক্ষ্য আছে, যে সত্যটা আছে সেটা আমরা কোনোদিন চেঞ্জ করতে পারবো না। সেই ওয়ার্ল্ডটাকে বলছি কি? স্পিরিচুয়াল আর মেন্টাল ওয়ার্ল্ড। আর কি বলেছে? সেকেন্ড ওয়ার্ল্ড ইজ অ্যাপারেন্স, মানে যেটা আমরা এক্সপিরিয়েন্সের দ্বারা আমরা শিখছি, সেটাকেই বলছে কি? Second world is appearance, the world experience through sight, touch, smell, taste, sound, that is changing
ইমপারফেক্ট অ্যান্ড ডিসঅর্ডারলি, যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখছি। কি কি ইন্দ্রিয়ের মাধ্যমে দেখছি? আমাদের ইন্দ্রিয় কি? আমাদের পাঁচটা ইন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যখন ছুঁয়ে দেখছি, আমরা যখন দেখছি, আমরা যখন শুনছি, আমরা যখন বলছি, সেগুলো কি হচ্ছে কি, সেই জিনিসগুলো দ্বারা যে আমাদের জ্ঞান লাভ হচ্ছে, আমাদের মূল্যবোধ গড়ে উঠছে, সেটাকেই বলছে কি আমাদের সেকেন্ড ইজ ওয়ার্ল্ড। তো প্লেটো কি মানে? প্লেটোর দুটি ওয়ার্ল্ডের কথা মানে, একটা হলো স্পিরিচুয়াল, একটা হলো আধ্যাত্মিক, আর একটা হলো কি যেটা আমরা দেখে শিখছি এক্সপিরিয়েন্সের মাধ্যমে। ঠিক আছে, আইডিয়ালিজম সম্পর্কে জানলাম, আদর্শবাদ সম্পর্কে। এবার আমরা জানবো বাস্তববাদ, রিয়েলিজম সম্পর্কে। বাস্তববাদকে বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গিতে বোঝা যায়। আইডিয়ালিজম শুধুমাত্র কি প্লেটোই ফাদার ছিল? আর কেউ মানেনি? অনেকে মেনেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দ, কান্ট, ডেসার্ট, তারপরে আরো অনেকে আছে, স্প্যানোজা, এরা সবাই কি হলো আইডিয়ালিজমকে সমর্থন করেছিল। এবার বাস্তববাদ, রিয়েলিজম। অ্যারিস্টটল বাস্তববাদের, রিয়েলিজমের ফাদার কে? অ্যারিস্টটল। বাস্তববাদ অ্যারিস্টটলের মতে ঈশ্বরের ধারণা গাছের ধারণার মতো ধারণা রূপ পদার্থ ছাড়াও থাকতে পারে। বাস্তববাদ কথাটার মধ্যেই আমরা কি পাচ্ছি? যেটা রিয়েল, যেটাতে আমরা করে শিখবো, যেটা আমরা চোখের মাধ্যমে দেখতে পাচ্ছি। প্ল্যাটো কি বলেছিল? প্ল্যাটো দুটি ওয়ার্ল্ডের কথা বলেছিল। সেকেন্ড ওয়ার্ল্ডটা কি ছিল? যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখছি, যেটাকে আমরা টাচ করছি, যেটাকে আমরা দেখছি, যেটাকে আমরা শুনতে পাচ্ছি, যেটার স্বাদ অনুভব করতে পারছি, সেটাই হলো বাস্তব, সেটাই আছে, তাছাড়া কিছু নেই। আইডিয়ালিজমের ঠিক অপোজিট কি হলো? বাস্তববাদ। আদর্শবাদের ঠিক অপোজিট কি হলো? বাস্তববাদ। কি বলেছে দেখো, অ্যারিস্টটলের মতে প্রতিটি পদার্থের সার্বজনীন এবং বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যে আমরা যা কিছু দেখছি, তার যা কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি বা অবজার্ভ করতে পাচ্ছি, তার সবকিছুরই কি অস্তিত্ব রয়েছে। ধর্মীয় বাস্তববাদ, টমাস অ্যাকুইনাস খ্রিস্টীয় প্রকাশে ধারণার সাথে যুক্ত ছিলেন এবং বলেছিলেন যে আমরা ঈশ্বরের সন্তান এবং আমাদের সর্বোত্তম চিন্তা ভাবনা খ্রিস্টীয় নীতির সাথে একমত হওয়া উচিত। অ্যাকুইনাস বিশ্বাস করতেন যে ঈশ্বর বস্তুকে শূন্য থেকে সৃষ্টি করেছে এবং ঈশ্বরের মহাবিশ্বকে অর্থ এবং উদ্দেশ্য দান করেন। কিন্তু অ্যারিস্টটল কি মনে করেন? ঈশ্বরকে অ্যারিস্টটল বিশ্বাস করতেন না। ঈশ্বর বিরোধী ছিলেন কি? রিয়েলিজম ছিল কি? রিয়েলিজম। রিয়েলিজম কি ছিল? ঈশ্বর বিরোধী ছিল। তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন কি, যা এখন আমরা দেখতে পাচ্ছি, যা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি, যা আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি, যা আমাদের সামনে উপস্থিত আছে, সেটাই সত্যি, বাকি সব মিথ্যে। যা আমরা এখন শুনছি সেটাই সত্যি। আগের কোন বিলিফ ছিল, সত্য ছিল, সেটাকে মানতো না। আলটিমেট রিয়ালিটি। রিয়েলিজম মানে কি? আলটিমেট, কালার চেঞ্জ করে নি, আলটিমেট রিয়েলিটি। আর কি বলতে পারি আমরা? আলটিমেট রিয়েলিটি বা ইউটিলিটি অফ রিয়েলিটি। ইউটিলিটি অফ রিয়েলিটি, তাকে আমরা কি বলছি? রিয়েলিজম বলছি। ঠিক আছে, বাস্তববাদ বলছি। বাস্তববাদে শিক্ষকের ভূমিকা কিরকম ছিল? বাস্তববাদ কি ছিল? স্টুডেন্ট সেন্ট্রিক ছিল। বাস্তববাদে স্কুলের শিক্ষককে অবশ্যই একজন পণ্ডিত হতে হবে। তারা উচ্চ চরিত্র ও সততার মানুষ চায়। মানুষ তাদের উচ্চ চরিত্র হতে পারবে এবং তাদের মধ্যে সততা থাকতে হবে। তবুও তারা বিশ্বাস করেন যে তথ্যের উপর দক্ষতা অর্জন না করলে তারা শিশুদের কোনো কাজে আসবে না। তথ্যের সাথে সাথে কি করতে হবে? প্র্যাকটিক্যালি যদি কোনো কাজ না করে শিশুরা, তাহলে কি তাদের দক্ষতা অর্জন করতে তারা পারবে না। শিক্ষক কেবল শিশুদের পথ প্রদর্শক হবে। শিক্ষক কি হবে?
শিক্ষক হবে পথপ্রদর্শক। তাকে হতাশাবাদী বা আশাবাদী হতে হবে না, বরং শিশুদের জীবনের কঠিন বাস্তবতার দিকে পরিচালিত করতে লাগবে। যে আমাদের যে অনেক অনেক সময় আমরা অনেক মানে প্রবলেমে পড়ি, অনেক কঠিন কঠিন প্রবলেমে পড়ি, অনেক কঠিন কঠিন সমস্যা আমাদের সামনে আসে, সেগুলোতে যাতে আমরা উত্তীর্ণ হতে পারি, শিক্ষককে সেইভাবে আমাদের শিক্ষা দিতে লাগবে, সেইভাবে আমাদের যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার মতন জ্ঞান দিতে লাগবে, প্র্যাকটিক্যালি সেই জিনিসটা করতে লাগবে, শিশুদেরকে এইভাবে উপস্থাপন করতে লাগবে। তাকে শিশুদের জীবনের সমস্যা এবং তাদের চারপাশের জগতের সাথে পরিচয় করে দিতে হবে, যে কোন সমস্যায় পড়লে কিভাবে আমরা উত্তীর্ণ হবে সেই জ্ঞানটা শিশুদের মধ্যে দিতে হবে। চারপাশের পরিবেশের সাথে আমরা কিভাবে সামঞ্জস্য বজায় রাখবো সেই জ্ঞানটা শিক্ষককে দিতে লাগবে। বাস্তববাদে শিক্ষকের চরিত্র এরকম ছিল। বাস্তববাদে এবং শিক্ষণ পদ্ধতি কেমন ছিল? বাস্তববাদীরা বক্তৃতা, আলোচনা, সিম্পোজিয়ামের ব্যবহারকে উৎসাহিত করে। তারা সক্রেটিস শিক্ষা পদ্ধতিতে বিশ্বাস করে। আর কি করে? তারা হোলিস্টিক ডেভেলপমেন্টকে কি করেছে? গুরুত্ব দিয়েছে। এখানে লেখা নেই হোলিস্টিক ডেভেলপমেন্ট, সর্বজনীন শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল। প্রাথমিক পর্যায়ে মুখস্থ করার ক্ষেত্রে তারা আপত্তি করে না। তারা শিক্ষাদানে অডিও ভিজুয়াল পদ্ধতির প্রচুর ব্যবহার করে। খুব ইম্পর্টেন্ট, অডিও ভিজুয়াল পদ্ধতিতে ব্যবহার করে। কি পদ্ধতিতে? অডিও ভিজুয়াল পদ্ধতিতে তারা ইসে করে। তারা যে একবারে বলে যে থিওরি পড়তেই লাগবে না তোমাদের, তা বলে না, থিওরি পড়ো, তার সাথে সাথে কি হবে? আমরা অডিও ভিজুয়াল দেখে শিক্ষার মাধ্যমকেও তারা গুরুত্ব দিয়েছে। অডিও ভিজুয়ালের উপকরণ শিক্ষকদের শিশুদের মধ্যে সংবেদনশীল ক্ষমতা বিকাশ করতে সক্ষম করবে। অডিও ভিজুয়ালের মাধ্যমে কি? আমরা যেটা দেখে শুনি, আমরা যখন শিক্ষকের কাছ থেকে কিছু শুনছি, তোমরা যখন আমরা থিওরি ক্লাস করছি তখন যতটা মনে থাকবে, কিন্তু আমরা যখন দেখবো কোনো কিছু, আমরা যখন কোনো মুভি দেখি, আমরা যখন ম্যাকবেথ দেখেছিলাম, ম্যাকবেথ পড়েছিলাম, তারপরে যখন আমরা সেটা কার্টুন ফর্মে কোনো টিভিতে দেখেছিলাম বা কোনো বুকে দেখেছিলাম, কোনো বইয়ে দেখেছিলাম, যে কোনো মুভিতে দেখেছিলাম, ম্যাকবেথের পুরো জীবনীটা যদি, অটোবায়োগ্রাফিটা যদি আমরা দেখেছিলাম, তখন কি হয়েছিল? আমাদের বেশি মনে থাকতো, আমাদের বেশি মনে করেছিলাম। সেটা কি? আমাদের লং টার্ম মেমোরিতে, আমাদের লং টার্ম মেমোরির সাথে আমাদের শর্ট টার্ম মেমোরিতে, দুই মেমোরিতেই কি অ্যাড হয়ে গেছিল। তাই আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে যখন কিছু দেখি, তখন আমাদের কি হয়? সেটা লং টার্ম মেমোরির মধ্যে চলে আসে। বাস্তববাদী উচ্চমানের অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষাকে মূল্য দেয়। বাস্তববাদীরা, রিয়েলিজম কি হয়? উচ্চমানের অন্তর্দৃষ্টি, যেটা আমরা দেখে শিখি, তার উপর সেই শিক্ষাকে মূল্য দিয়েছে। এবার আইডিয়ালিজম, এগুলো কি পয়েন্ট, এগুলো কি বলছি আমরা? কি পয়েন্ট? আইডিয়ালিজমে কি দেখবো আমরা? নন গিভিং দেখবো, ডেস্টিনি দেখবো, স্পিরিট দেখবো, ইউনিভার্সাল দেখবো, নন অবজেক্ট দেখবো, আনকন্ডিশন দেখবো, অটোনমি দেখবো, রিজন দেখবো, থিঙ্কিং দেখবো। কি পয়েন্ট গুলো লিখে নাও তাড়াতাড়ি। নন গিভিং, ডেস্টিনি, কোশ্চেনে যেখানেই আমরা নন গিভিং, ডেস্টিনি, স্পিরিট, ইউনিভার্সাল, নন অবজেক্ট, আনকন্ডিশনস, অটোনমি, রিজন, থিঙ্কিং এগুলো দেখবো, তখনই কি হবে? সেটা আইডিয়ালিজম। রিয়েলিজমে কি? গিভিং, ফ্যাক্ট, নেচার, প্র্যাকটিকুলার, অবজেক্ট, কন্ডিশনস, হেট্রিমনি, এক্সপিরিয়েন্স, বিইং, সোশ্যাল, এগুলো সবকিছুই হবে কি? রিয়েলিজম। ঠিক আছে? এগুলো কি পয়েন্ট, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, কি পয়েন্টগুলো কোশ্চেন আসলে বুঝতে পারো, সেজন্যই আমি এটা রেখেছি। আইডিয়ালিজম কি? Mind and truth, focus on knowledge of truth, value of abstract reasoning, character and morality, humility, teacher and mentor, যেহেতু এটা কি? টিচার সেন্ট্রিক, সেজন্য কি? টিচার অ্যান্ড মেন্টর, ভ্যালু ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এইমস অফ পার্সোনাল ফুলফিলমেন্ট, বিলিফ অফ অ্যাবসোলুট ট্রুথ। আইডিয়ালিজম ইজ কি? ট্র্যাডিশনাল। আইডিয়ালিজম কি? ট্র্যাডিশনাল। রিয়েলিজম কি? প্র্যাকটিক্যালি অ্যান্ড usefulness, focus on skill, ability, value,
এম্পিরিক্যাল অবজারভেশনস, ভালো করে অবজার্ভ করি আমরা কোনো জিনিস যখন আমরা দেখি, পরীক্ষার মাধ্যমে করছি, কোনো কিছু দেখে শিখছি, তখন কি করছি, ভালো করে অবজার্ভ করতে হচ্ছে আমাদের। সোশ্যালাইজেশনস, যেরকম আমি সোশ্যাল বললাম এখানে, সোশ্যাল বিং, তো সোশ্যালাইজেশন, পরিবেশে সবার সাথে কিভাবে মিশবো। সায়েন্স অ্যান্ড প্র্যাকটিক্যাল, এখানে সাবজেক্ট কি হতে পারে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, তারপরে কি হিউম্যান, আর কি কি আছে, হেলথ সায়েন্স, কি কি সব সায়েন্স আছে, ওই সব সবকিছু হবে কি রিয়েলিজমের মধ্যে। এগুলো সবকিছু পড়বে কি রিয়েলিজমের মধ্যে। যোগা, যোগা কোথায় কিসের মধ্যে পড়বে, আইডিয়ালিজমের মধ্যে কি পড়বে, যোগা পড়বে। ভ্যালু, efficiency and productivity, aims of success in the workforce, realism, see truth and relatives. Realism is the modern and progressive educations. প্রগতিশীল শিক্ষা, রিয়েলিজম কি প্রগতিশীল শিক্ষা। প্রয়োগশীল শিক্ষা কি হবে, রিয়েলিজম। প্রয়োগশীল শিক্ষা, প্রগতিশীল শিক্ষা, এগুলো সবই কি হবে, রিয়েলিজম। প্রগতিশীল শিক্ষা, প্রয়োগশীল শিক্ষাও কিন্তু প্র্যাগম্যাটিজমের মধ্যেও আসবে, কিন্তু রিয়েলিজমের মধ্যেও আসবে। ঠিক আছে, এবার আমরা কি পড়বো, প্র্যাগম্যাটিজম, সরি ন্যাচারালিজম, প্রকৃতিবাদ। প্রকৃতিবাদ সম্পর্কে জানবো। আদর্শবাদীদের বিপরীতে দর্শনে আর একটি শাখা রয়েছে যার নাম প্রকৃতিবাদ। প্রকৃতিবাদও কি আদর্শবাদকে মানে না। প্রকৃতিবাদ সম্পর্কে আমরা যদি জানতে যাই, তাহলে প্রকৃতিবাদকে এক কথায় কি জানবো, নেচার। প্রকৃতির যারা যা কিছু আমরা দেখছি, যা কিছু আমরা অর্জন করছি, যা কিছু আমরা জ্ঞান লাভ করছি, সেটাই কি হচ্ছে প্রকৃতিবাদ। প্রকৃতি ছাড়া আমরা বাকি কোথাও থেকে কিচ্ছু শিখি না। প্রকৃতিবাদের কথাই কি ছিল, ন্যাচারালিজমের কথাই কি ছিল, আমরা যা কিছু শিখছি প্রকৃতি থেকে শিখছি, প্রকৃতির বাইরে কিছুর অস্তিত্ব নেই। আমরা যা কিছু শিখি, জ্ঞান অর্জন করি, আমাদের দক্ষতা বাড়ে, সেটা সবকিছুই কি প্রকৃতির মাধ্যমে। রাস্কের মতে প্রকৃতিবাদ হলো একটি দার্শনিক অবস্থান যার দর্শনের সাথে একাত্মতা প্রকাশ করে, একাত্মত্ব প্রকাশ করে, মানে একতা প্রকাশ করে। সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই দর্শন বিশ্বাস করে যে প্রকৃতি সম্পূর্ণ বাস্তবতার প্রতিনিধিত্ব করে। প্রকৃতির মাধ্যমেই আমরা সবকিছু শিখি, প্রকৃতির বাইরে, প্রকৃতির পিছনে, প্রকৃতি ছাড়া আর কিচ্ছু নেই। আমরা যা কিছু শিখছি নেচার থেকে শিখছি, আমরা যা কিছু পাচ্ছি নেচার থেকে পাচ্ছি, তার বাইরে কিচ্ছু নেই। প্রকৃতি মানুষ সহ সকল অস্তিত্বকে ন্যায্যতা দেয়। এই দর্শন অনুসারে মানব জীবন প্রকৃতির পরিকল্পনার একটি অংশ। ন্যাচারালিজমে প্রকৃতির একটি মূল অংশ কি, মানুষ। কে হবে, মানুষ। মনে রাখবে, এই কোশ্চেনটা আসে তাই বললাম, যে প্রকৃতির একটি মূল অংশ কি, মানুষ। আমরা প্রকৃতির মাধ্যমে কি মানুষ হিসাবে গড়ে উঠছি, মানুষ হয়ে উঠছি। এটি একটি স্বয়ং সম্পূর্ণ প্রবেশদ্বার, যার নিজস্ব প্রাকৃতিক পদার্থ, প্রাকৃতিক শক্তি, প্রাকৃতিক আইন রয়েছে। প্রকৃতির মধ্যে কি একটা নিজস্ব সত্তা রয়েছে, নিজস্ব আইন রয়েছে, নিজস্ব কি বলছে শক্তি রয়েছে, যার দ্বারা আমরা মানুষ হিসেবে গড়ে উঠছি, আমরা জ্ঞানী হয়ে উঠছি, আমরা জ্ঞান গ্রহণ করছি। প্রকৃতিবিদরা বিশ্বাস করতেন যে প্রকৃতি চূড়ান্ত বাস্তবতা এবং তার নিজস্ব নিয়ম দ্বারা পরিচালিত হয়। তাদের কাছে বাস্তবতা ও প্রকৃতির অভিন্ন, তাদের কোনো অপ্রাকৃতিক বাস্তবতার বিশ্বাস নেই। সেরকমই হকিংস কি বলেছেন, হকিংস বলেছেন, কোটেশন আছে দেখো, প্রকৃতিবাদ প্রকৃতির বাইরে, প্রকৃতির পিছনে, প্রকৃতি ব্যতীত অন্য কিছুর অস্তিত্ব অস্বীকার করে, যেমন অপ্রাকৃতি ও অন্যান্য জাগতিক আধ্যাত্মিক জিনিসকে প্রকৃতিকে, ন্যাচারালিজম কি অস্বীকার করে। কোটেশন দিয়ে দিবে এরকম, এই লাইনটা দিয়ে দিল, কে বলেছেন, হকিংস। আগের বার এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল, হকিংস কি বলেছেন তাই। এবার আরেকটা বিজ্ঞানী, আরেকটা দার্শনিক সম্পর্কে জেনে নিই। রস কি বলেছেন, রস বলেছেন শিক্ষা হলো কেবল প্রাকৃতিক বিকাশের লালন পালন করা, এবং প্রকৃতির শিক্ষা তখনই ঘটে যখন শিশুর প্রকৃতি, শক্তি এবং প্রবণতাগুলোকে ন্যূনতম নির্দেশনার মাধ্যমে স্বাধীনভাবে বিকাশের অনুমতি দেওয়া যায়। যে শিশু স্বাধীনভাবে
শিশু এখানে কি ইন্ডিপেন্ডেন্ট, এটাও কি স্টুডেন্ট সেন্ট্রিক। এটাও কি স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ। এটা কি স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ। রস কি বলেছেন যে যখন শিশু স্বাধীনভাবে প্রকৃতির সাথে মিশবে, প্রকৃতির কাছ থেকে কিছু গ্রহণ করবে, তখনই শিশু কি জ্ঞানী হয়ে উঠবে, তখনই শিশু কি শিশুর মধ্যে শিশু বিকশিত হবে। সেটাকে বলেছিলেন রস। এবার কিছু কি পয়েন্ট বলি, আমি সবকিছুরই একটা কি পয়েন্ট লিখেছি। এইমস অফ এডুকেশন। আইডিয়ালিজম সরি ন্যাচারালিজমের এইমস অফ এডুকেশন কি আত্মরক্ষা ও সংরক্ষণ, লার্নিং বাই ডুইং। আর ন্যাচারালিজম মানে কি লার্নিং বাই ডুইং, যেখানেই এটা দেখবো সেটাই আমরা বলবো কি ন্যাচারালিজম। ঠিক আছে। শিশুর লালন পালন, সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা। কি বলছে? সামাজিক রাজনৈতিক সম্পর্কে বজায় রাখা, অবসর উপভোগ। শিশুর লালন পালন, প্রকৃতি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ইন্দ্রিয় হলো জ্ঞানের প্রবেশদ্বার। ইন্দ্রিয় কি? আমাদের জ্ঞানের প্রবেশদ্বার। আমরা চোখের মাধ্যমে, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, আমাদের 5টা সেন্সের মাধ্যমে আমরা যা কিছু দেখছি প্রকৃতির মাঝে, আমরা আমাদের প্রকৃতি কি, আমাদের পরিবেশটাকে তো আমরা প্রকৃতি বলছি। আমরা আমাদের ঘরের বাইরে গিয়ে যা কিছু দেখছি সেটাই কি প্রকৃতি। তো আমরা যেটা শিখছি তার দ্বারা সেটাই হলো কি আমাদের জ্ঞানের প্রবেশদ্বার, সেটার উপরে আর কিছু নেই। তারা অত্যন্ত জোর দিয়ে বলেন যে সমস্ত জ্ঞান ইন্দ্রিয়ের মাধ্যমেই আসে। আমরা যা কিছু দেখি, শুনি, টেস্ট করি, সেগুলোর মাধ্যমে, টাচ করি, সেগুলোর মাধ্যমে কি হচ্ছে আমাদের মধ্যে জ্ঞানের বিস্তার হয়, আমরা জ্ঞানের বিকশিত হয়। ইন্দ্রিয় কি কি দেখো, আমরা জানি চক্ষু, চক্ষু, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলির মাধ্যমে সংগৃহীত জ্ঞান অধিক স্থায়ী। এটা কার মতে? এটা হলো প্রকৃতিবাদের মতেন। কি পয়েন্ট লিখে দিয়েছি? লার্নিং বাই ডুইং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, এক্সপিরিয়েন্স, প্লেওয়ে মেথড, ফ্রি রিসার্চার, হিউরিস্টিক। হিউরিস্টিক মানেও কি বলবো আমরা? লার্নিং বাই ডুইং। আচ্ছা, কোনো জায়গায় যদি হিউরিস্টিকও থাকলো আবার লার্নিং বাই ডুইংও থাকলো, তাহলে আমরা কোথায় কিসে অ্যান্সার দিব? প্রকৃতিবাদ সম্পর্কে কি পয়েন্টের মধ্যে যদি লার্নিং বাই ডুইং এবং হিউরিস্টিক থাকলো, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লার্নিং বাই ডুইং। ঠিক আছে, এটা মনে রাখবে। ডাল্টন এবং মন্তেশ্বরী মেথড। ডাল্টন মন্তেশ্বরী মেথড কি? মন্তেশ্বরী মেথড হলো যখন আমরা শিশুদের সম্পর্কে জানবো, শিশুদের শিক্ষার কথা বলবো, তখন সেটা আমরা জানবো কি মন্তেশ্বরী মেথড। আর ডাল্টন মেথড কি? যেটা অ্যাডাল্ট শিশুদের সম্পর্কে যেটা আমরা জানবো, যে শিক্ষা সম্পর্কে জানবো, সেটা হলো কি ডাল্টন মেথড। সেটা আমরা জানি, আমরা পড়ে এসেছি। ডাল্টন মন্তেশ্বরী মেথড, এটাকেই বলছে কি ন্যাচারালিজম। এগুলো কি পয়েন্ট খুব ভালো করে নোট ডাউন করে নিবে এবং মনে রাখবে। এবার আমরা জানবো কি প্র্যাগমাটিজম সম্পর্কে। প্র্যাগমাটিজম কি? আইডিয়ালিজম আর রিয়েলিজমের দুটাকে মিক্স করলে হয় প্র্যাগমাটিজম। প্র্যাগমাটিজম কি আইডিয়ালিজমকেও অস্বীকার করেনি, রিয়েলিজমকেও অস্বীকার করেনি। তিনি তার কার উপর বেশি জোর দিয়েছে? তিনিও লার্নিং বাই ডুইং এর উপর বেশি জোর দিয়েছে। থিঙ্কিং অ্যাবাউট সলভিং প্রবলেম, thinking about solving problem in a practical and sensible way rather than by having fixed idea, স্থির ধারণা থাকার পরিবর্তে ব্যবহারিক ও যুক্তি সঙ্গত উপায়ে সমস্যা সমাধানের কথা চিন্তা করেছেন। প্র্যাগমাটিজম কি বলেছেন? আমরা কোনো কিছু পরীক্ষা করে দেখব, আমরা কিছু প্র্যাকটিক্যালি করব এবং সেই জিনিসটা করে
সবকিছু প্র্যাকটিক্যালি করব, করে সেই জিনিসটা করে যেই সিদ্ধান্তে উপনীত হব সেটাই সত্যি, বাকি সব মিথ্যা। বাকি কোনো কিছুকে প্র্যাগম্যাটিজম বিশ্বাস করেনি। প্র্যাগম্যাটিজম বলেছে আমরা যেটা করে দেখব, আমরা শিশুদেরকে স্বাধীনভাবে শিক্ষা দেওয়ার কথা বলেছে, এবং শিশুরা যাতে লার্নিং বাই ডুইং, করে যেটা শিখবে, করে যেটা শিখবে সেটাকেই গুরুত্ব দিয়েছে। আর কি গুরুত্ব দিয়েছে? এটা বলেছে যে যখন শিশুরা কোনো জিনিস করবে ওখান থেকে সে কি ক্রিটিক্যাল থিঙ্কিং, ইন্টেলেকচুয়াল থিঙ্কিং, অনেক কিছু জ্ঞান অর্জন করবে। একটা জিনিস করতে গেলে আমরা অনেক কিছু জ্ঞান পাই, অনেক কিছু শিখতে পারি, নতুন নতুন কিছু জানতে পারি, সেটার থেকে কি হবে? তাদের জ্ঞানের সঞ্চার হবে। এই কোটেশনটা মনে রাখবে, এটা প্র্যাগম্যাটিজমের কোটেশন। প্রয়োগবাদ হলো একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি যা বিমূর্ত তাত্ত্বিক শুদ্ধতার চেয়ে বিশ্বাস এবং ধারণার ব্যবহারিক পরিণতি ও উপযোগিতাকে অগ্রাধিকার দেয়। তিনি তাত্ত্বিক কাঠামোর থেকে বেশি ব্যবহারিক প্রয়োগকে, তাত্ত্বিক কাঠামো আমরা যখন দর্শন আর এডুকেশন পড়ছিলাম, শিক্ষা পড়ছিলাম, তখন জেনেছিলাম আমাদের তাত্ত্বিক কাঠামো কি দর্শন, আর কি আমাদের ব্যবহারিক প্রয়োগ কি শিক্ষা। তো আমাদের এখানে ব্যবহারিক প্রয়োগকে বেশি গুরুত্ব দিয়েছে। এটি জোর দেয় যে একটি ধারণার মূল্য বাস্তব জগতের কাঙ্ক্ষিত ফলাফল তৈরি করার ক্ষমতার দ্বারা নির্ধারিত হয়। এর মূল ধারণা কি ছিল? কর্ম এবং ফলাফলের উপর জোর দেওয়া, কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে কিছু শেখা। ব্যবহারবাদে বিমূর্ত তত্ত্বের পরিবর্তে ধারণা ও বিশ্বাসের ব্যবহারিক প্রয়োগের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আর কি কার্যক্ষমতা একটি ফাংশন হিসাবে সত্য, এটি ধারণা করে যে কতটুকু সত্য বলে বিবেচিত হবে ততটুকু কার্যকরভাবে কাজ করে এবং কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নিয়ে যাবে। আমি কি বললাম? যখন কতটুকু কি জিনিসকে আমরা সত্য বলে পরিণত করব, যখন আমরা কোনো কিছু শিখবো, কোনো কিছু প্র্যাকটিক্যালি করব, করে যেই সিদ্ধান্তে আসবো সেটাকে আমরা সত্য বলে মেনে নিব। ব্যবহারিক প্রয়োগ, প্রয়োগবাদ বাস্তব বিশ্বের পরিস্থিতিকে বিশ্বাস এবং ধারণার উপযোগী এবং ব্যবহারিক কথাকের উপর জোর দিয়েছে। একই কথা বলেছে প্রয়োগবাদ কি করেছে? ব্যবহারিক প্রয়োগকে বেশি জোর দিয়েছে। এক কথায় যদি আমরা বলতে চাই, পরীক্ষা ও অভিজ্ঞতা, পরীক্ষার উপর গুরুত্ব দিয়েছে। প্রয়োগবাদের ধারণাগুলিতে পরীক্ষা ও পরিমার্জনের মাধ্যম হিসাবে পরীক্ষা ও ব্যবহারিক অভিজ্ঞতাকে মূল্য দিয়েছে। পরিণাম কি তার উপরও মনোযোগ দিয়েছে। প্রয়োগবাদীরা বিশ্বাস করতেন যে ধারণার ফলাফল প্রভাবকে তাদের উৎপত্তি ও পূর্ববর্তী তথ্যের চেয়ে অগ্রাধিকার দেয়। শিক্ষা কি? প্রয়োগবাদের মতে শিক্ষা কি? এই শিক্ষার পক্ষে কথা বলেন যে শিক্ষার্থীরা তাদের জীবনের সাথে প্রাসঙ্গিক ব্যবহারিক দক্ষতা ও জ্ঞান নিয়ে সজ্জিত করে। শিক্ষা কি হবে? আমরা যে ব্যবহারিক যে প্রয়োগ হবে তার ফলে কি আমাদের জ্ঞান সঞ্চার হবে, আমরা বিকশিত হব। আমরা আইডিয়ালিজমের জনক সম্পর্কে জেনেছিলাম, রিয়েলিজমের জনক সম্পর্কে জেনেছিলাম। কে কে আদর্শবাদের জনক হলো? আমরা প্লেটোকে জেনেছিলাম। প্লেটোর একটি বিখ্যাত বইয়ের নাম কি জেনেছিলাম? দ্য রিপাবলিক। রিয়েলিজমের কে জেনেছিলাম? অ্যারিস্টটল। সেরকমই প্রয়োগবাদের জনক কে বলা হয়? ফাদার অফ প্র্যাগম্যাটিজম কাকে বলা হয়? ফাদার অফ প্র্যাগম্যাটিজম কাকে বলা হয়? চার্লস স্ট্যান্স পিয়ার্সকে। চার্লস স্যান্ডস পিয়ার্সকে বলা হয় কি প্রয়োগবাদের জনক। আর আরো অনেকেই প্রয়োগবাদকে কি সমর্থন করেছিল। তার মধ্যে আছে উল্লেখযোগ্য নাম হলো উইলিয়াম জেমস, প্রয়োগবাদের একজন বিশিষ্ট বক্তা, যিনি বিশ্বাসী ছিলেন যে ব্যবহারিক পরিণতির উপর জোর দিয়েছিলেন। তিনি প্র্যাকটিক্যাল লার্নিং বাই ডুইং কে বেশি জোর দিয়েছিলেন। আর কে? জন ডেউই কি বলেছিলেন? একজন শীর্ষস্থানীয় প্রয়োগবাদী যিনি শিক্ষায় দর্শনের প্রয়োগকে করেছিলেন। আমরা কি করি? আমরাও যদি বাস্তবে দেখি, আমরা দেখব কি আমরা ব্যবহারবাদকে বেশি জোর দিই। আমরা করে দেখার, এখন সব কথা বলে না প্রুফড কই, তো আমরা কি করছি? করে, ব্যবহার করে, আমরা কোনো কিছু কার্য করে তারপরে সেটা সিদ্ধান্তে উপনীত হই। তো প্রয়োগবাদে কি আমরা করে যে জিনিসটা শিখবো, লার্নিং বাই ডুইং এর মাধ্যমে যেটা শিখবো, যেটা প্র্যাকটিক্যালি করব, প্রবলেম সলভিং, এখানে প্রবলেম সলভিং প্র্যাকটিক্যালি, লার্নিং বাই ডুইং, এইসব কি পয়েন্ট থাকবে যে প্রবলেম সলভিং যেখানেই দেখবো আমরা
সেখানেই আমরা কি বলে দেব, প্রয়োগবাদ। প্রবলেম সলভিং মানে কি, সমস্যা সমাধান। এবার কিছু কি পয়েন্ট দেখবো আমরা। কি পয়েন্ট কি আছে, প্র্যাকটিক্যালি, ইউটিলিটি, ইউটিলিটি অফ রিয়েলিটি যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, রিয়েলিজমে দেখবো। আর ইউটিলিটি শুধু থাকবে, রিয়েলিটি কন্টিনিউয়াস চেঞ্জিং, চেঞ্জিং যেখানে থাকছে সেটা কি হচ্ছে কি, কারণ আমরা যখন পরীক্ষা করি তখন কি আমাদের সবসময় প্রথম পরীক্ষাতেই কি আমরা সাকসেসফুল হয়ে যাই না, আমাদের নানান নানান সিদ্ধান্ত আসে, সেখান থেকে আমরা নানান নানান কিছু আমরা ব্যর্থ হই, আবার সেটাকে পরীক্ষা করি, তারপরে উপনীতি পাই। অনেকবার ব্যর্থ হই তো কোনো পরীক্ষা করতে গেলে, অনেক সময় কোনো কিছু একভাবেই হয়ে যায়, সিদ্ধান্ত উপনীত হয়ে যেতে পারি, আবার কোনো কোনো সময় কি হয় সমস্যার সম্মুখীন হতে পারি, সম্মুখীন হই আমরা, তো তার ক্ষেত্রে কি হয় আমরা নতুন জ্ঞান অর্জন করি। তো চেঞ্জিং হতে থাকে না, আমাদের সিদ্ধান্ত কি হয়, চেঞ্জিং হয়, ডাইনামিক হয়, ডাইনামিক ইন নেচার, খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল এন্ড ডেমোক্রেটিক ভ্যালু, এখানে কি ভ্যালু দেখছি, সোশ্যাল ভ্যালু দেখছি, আর ডেমোক্রেসিক ভ্যালু, প্রবলেম সলভিং, এগুলো কি হচ্ছে প্র্যাগম্যাটিজমের কি পয়েন্ট আমরা বলতে পারি। এবার আমরা কি পড়বো, প্র্যাগম্যাটিজম সম্পর্কে জানলাম, ন্যাচারালিজম সম্পর্কে জানলাম, রিয়েলিজম সম্পর্কে আমরা জেনেছি, আইডিয়ালিজম সম্পর্কে জেনেছি। এবার পড়বো হলো এক্সিস্টেনশিয়ালিজম, অস্তিত্ববাদ সম্পর্কে। কি বাংলায় কি বলে, অস্তিত্ববাদ। অস্তিত্ববাদ, অস্তিত্ববাদের প্রথমেই যেটা আমরা জানবো, অথেন্টিসিটি, অথেন্টিসিটি, অ্যাংজাইটি, ফ্রিডম, ওন পারপাস এন্ড মিনিং, এগুলো কি জানছি আমরা এক্সিস্টেনশিয়ালিজমে জানছি। তো আমাদের অস্তিত্ববাদ সম্পর্কে জানতে গেলে কি জানতে লাগবে, অস্তিত্ববাদ হলো আমাদের দার্শনিক চিন্তাধারা যা ব্যক্তির অস্তিত্ব, স্বাধীনতা, পছন্দের ওপর জোর দেয়। আমরা নিজে যেটা করব, আমাদের যা পছন্দ, আমরা নিজে যেটা করব সেটার উপর জোর দেয়। কি দেয়, যে আমাদের যে স্বাধীনতা আছে, আমরা স্বাধীনভাবে কোনো কাজ করব, স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করব, সেটার উপর জোর দেয় কি, অস্তিত্ববাদ। পরামর্শ দেয় যে মানুষ আপাত দৃষ্টিতে অর্থহীন মহাবিশ্বে তাদের নিজস্ব অর্থ, উদ্দেশ্য তৈরির জন্য দায়ী। অস্তিত্ববাদ সম্পর্কেই যদি আমরা বলি তাহলে প্রথমে আমরা জানবো আমরা নিজে স্বাধীনভাবে যেই কাজটা করব, কোন প্র্যাকটিক্যালি করি, থিওরিক্যালি পড়ি, যেটা স্বাধীনভাবে করব, আমাদের যা ইচ্ছা, ইচ্ছা অনুযায়ী আমাদের নিয়ম নীতি মেনে যেই কাজটা করব, সেটাতেই জোর দিয়েছে কে, অস্তিত্ববাদ। স্বাধীনভাবে সেই শিক্ষা আমরা গ্রহণ করব, সেটাই হলো কি অস্তিত্ববাদ, যেখান থেকে আমরা নিজস্ব অর্থ, নিজস্ব মানে, নিজস্ব উদ্দেশ্য খুঁজে পাব। মূল ধারণাগুলির মধ্যে রয়েছে ব্যক্তিগত দায়িত্ব, পূর্বে নির্ধারিত উদ্দেশ্যের অনুপস্থিতি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। ব্যক্তিগত অস্তিত্ব বলতে কি বুঝিয়েছে এখানে, ব্যক্তিগত অস্তিত্ব বলতে বুঝিয়েছে যে আমাদের যে দৈনন্দিন জীবনের যে অস্তিত্ব আছে, আমাদের দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা আছে, যে মূল্যবোধ আছে, সেটাই বলছে কি ব্যক্তিত্ব, ব্যক্তিগত অস্তিত্ব। অস্তিত্ববাদ ব্যক্তির জীবনের অভিজ্ঞতা এবং প্রতিটি ব্যক্তির যাত্রা স্বতন্ত্রতার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, দৃষ্টি নিবদ্ধ করেছে। অস্তিত্ববাদ কি করেছে, যে আমাদের ব্যক্তি জীবনের যে অভিজ্ঞতা আছে, আমাদের যে মূল্যবোধ আছে, যে আমাদের যে নিয়ম নীতি আছে, আমাদের যে শৃঙ্খলা আছে, সেগুলোর উপর কি দৃষ্টিপাত করেছে। স্বাধীনতা এবং পছন্দ, এটাও কি বলতে পারি অস্তিত্ববাদ স্টুডেন্ট সেন্ট্রিক। আমাদের স্বাধীন মতন, স্বাধীনতা মানে কি, আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে যে শিক্ষা গ্রহণ করব, আমাদের ইচ্ছা অনুযায়ী যে শিক্ষা গ্রহণ করব, সেটাকে গুরুত্ব দিয়েছে কি অস্তিত্ববাদ। অস্তিত্ববাদীরা বিশ্বাস করেন যে ব্যক্তিরা তাদের কর্ম বেছে নিবে এবং তাদের নিজস্ব জীবন গঠন করতে স্বাধীন ও স্বাধীন ইচ্ছা শক্তির ওপর জোর দিবে। আর কি বলেছে, যে অস্তিত্ববাদ প্রায়শই জীবনের অন্তর্নিহিত অর্থের আপাত অভাব এবং আপাত দৃষ্টিতে অযৌক্তিক পৃথিবীতে উদ্দেশ্য খুঁজে পাওয়ার সংগঠনকে স্বীকার করে।
যে আমরা যখন নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করব বা আমরা কোনো শিক্ষা গ্রহণ করব, তখন কি হচ্ছে, আমরা কোনো একটা সিদ্ধান্তের উপর তো টিকে থাকবো না। আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো জিনিস বুঝছি তখন আলাদা আলাদা সিদ্ধান্ত পাবো, আলাদা আলাদা চিন্তন করব। তার ফলে কি হবে, আমাদের জ্ঞান বাড়বে। এর ফলে কি করব, আমাদের যে উদ্দেশ্য আছে পৃথিবীতে, আমাদের যে উদ্দেশ্য আছে, আমার নিজস্ব যে উদ্দেশ্য আছে, সেটা আমরা কি পারবো, খুঁজে পাবো। এটাকেই বিশ্বাস করতেন কি অস্তিত্ববাদীরা। দায়িত্ব বলতে কি বুঝেছে, ব্যক্তিরা তাদের পছন্দ ও কর্মফলে যে পরিণতি হয় তার জন্য দায়ী। দায়িত্ব বলতে বুঝিয়েছে যে ব্যক্তি যেহেতু তার পছন্দ মতন যখন কাজ করছে, সে পছন্দ মতন শিক্ষা গ্রহণ করছে, তো তার ফলে যে পরিণতি হচ্ছে সেটার জন্য দায়ী। কোনো পূর্ব নির্ধারিত উদ্দেশ্য নেই। অস্তিত্ববাদে এই ধারণাকে প্রত্যাখ্যান করে যে মানুষ একটি পূর্ব নির্ধারিত উদ্দেশ্য বা সারাংশ নিয়ে জন্মগ্রহণ করে। মানে যেরকম আইডিয়ালিজমে আমরা পড়েছিলাম আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে, এখানে অস্তিত্ববাদে কি বলেছে, আইডিয়ালিজমকে সমর্থন করেনি। তিনি বলেছে আমাদের পূর্বে কোনো অস্তিত্ব নেই, আমরা যা এখন করছি সেটাই আমাদের অস্তিত্ব। পূর্ব অস্তিত্বকে কি করেছে, অস্বীকার করেছে কে, অস্তিত্ববাদ। অস্তিত্ববাদ একটি খাঁটি জীবনযাপনের ওপর জোর দেয়, যা নিজের ও নিজের মূল্যবোধের প্রতি সত্য। মানে নিজের যে মূল্যবোধটা নিজেই গড়ে উঠবে নিজের কর্মফলের দ্বারা, সেটাকেই জোর দিয়েছে কে, অস্তিত্ববাদ। অস্তিত্ববাদকে অনেক চিন্তাবিদ সমর্থন করেছে। তার মধ্যে আছে হলো সোরেন কিরকেগার্ড, ফ্রিডরিখ নিটসে, জিন পল সার্টে এবং অ্যালবার্ট কামু। এরা কি করেছেন, এরা অস্তিত্ববাদকে সমর্থন করেছেন। এবার কিছু কি পয়েন্ট আছে যেগুলো দেখে নাও, যেগুলো এক্সামে আসে। যেরকম ফ্রিডম, স্বাধীনতা, রেসপন্সিবিলিটি, এক্সিস্টেন্ট ইজ অ্যান ইন্টারনাল, আন্তরিক, আমাদের যে আমরা আন্তরিকভাবে যেটা শিখছি, এক্সিস্টেন্স অফ ইন্টারনাল, হিউম্যান বিং, এগুলো কি হচ্ছে অস্তিত্ববাদের কিছু কি পয়েন্ট, যেটা আমরা কোশ্চেনে দেখতে পাই। যখন কোশ্চেন করাবো তখন আমরা সেটা দেখে নিব। এবার যেটা আমরা পড়বো সেটা হলো মার্কসিজম। মার্কসিজম বলতে আমরা কি বুঝি, মার্কসিজম বলতে কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস দ্বারা বিকশিত রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্বকে বোঝায়। আমাদের যে রীতিনীতি আছে, আমাদের যে ন্যায়বোধ আছে, সেই সম্পর্কে কি বোঝায়, সেই সম্পর্কে আমরা জানতে পাই মার্কসিজমে। এটি প্রায়শই মার্কসবাদীদের সমর্থক হিসাবে ব্যবহৃত হয়। মার্কসবাদী যে আছে, যাদের ক্ষেত্র হলো কি অর্থনীতি এবং রাজনীতিকে সমর্থন করে কি মার্কসবাদীরা। আমাদের রাজনীতি সম্পর্কে এবং অর্থনীতি সম্পর্কে, আমাদের ন্যায় বিচার সম্পর্কে, আমাদের এথিক্স সম্পর্কে জানি কি মার্কসবাদীরা, জানায় কি মার্কসবাদীরা। এবং আমাদের ইতিহাস ও সমাজ বোঝার জন্য একটি দ্বান্দ্বিক এবং বস্তুবাদী পদ্ধতির ওপর জোর দেয়। বিশ্বাস করে যে শ্রেণী সংগ্রাম এবং বুর্জোয়ার দ্বারা সর্বহারা শ্রেণীদের শোষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আমরা জানি আগে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে আমাদের অনেক যুদ্ধ হয়েছে, অনেক ব্রিটিশরা আমাদের উপর অনেক অত্যাচার করেছে। তো সেই সময় যে সংগ্রাম ছিল, শ্রেণীভেদে যে সংগ্রাম ছিল, আর বুর্জোয়ার যে শোষণ ছিল, বুর্জোয়াদের কি করতো, বুর্জোয়াদের যে শোষণ ছিল, বুর্জোয়ার শ্রেণীর যে শোষণ ছিল, সেই সম্পর্কেও কে বলেছেন, মার্কসবাদী। মার্কসবাদী মানে কি, আমরা আমাদের ইতিহাসের যে জ্ঞান আছে, আমাদের যে ইতিহাসে শাসন আছে, শোষণ আছে, আমাদের যে রীতিনীতি আছে, সেই সম্পর্কে আমরা জানতে পারি কি মার্কসবাদীদের ওখানে, মার্কসিজমে জানতে পারি। মার্কসবাদীদের বিশ্বাস করতেন কি ইতিহাসের যে বস্তুগত পরিস্থিতি আছে, আমাদের ইতিহাসে যে বস্তুগত পরিস্থিতি আছে, তার দ্বারাই পরিচালিত হয়। বিশেষ করে উৎপাদনের উপায় ও উৎপাদনে নিয়োজিত মানুষের মধ্যে সম্পর্ক। আমরা যে অর্থ উৎপাদন করছি বা আমরা যে কোনো কিছু উৎপাদন করছি, সেটা কিসের উপর নির্ভর করে, সেটা আমরা ইতিহাসের উপর নির্ভর করছি। ইতিহাসে যেভাবে চলে এসছে, বস্তুগত পরিস্থিতি যেরকম ছিল সেভাবেই, তার দ্বারাই আমরা অর্থ উৎপাদন করছি বা আমাদের অর্থনীতি নির্ভর করছে, এবং কি তার সাহায্যেই আমাদের মানুষের
মধ্যে মানুষের সম্পর্ক বজায় হচ্ছে। আর্থিক দিক বিচার করেই আমরা কি করছি, মানুষের সাথে মানুষের সম্পর্ক বজায় রাখছি। এটা কারা বিশ্বাস করেন? মার্ক্সবাদীদের মতে মার্ক্সবাদীরা বিশ্বাস করেন। মার্ক্সবাদী ইতিহাসকে বিভিন্ন সামাজিক শ্রেণী, বিশেষ করে বুর্জোয়া, মূলধনের মালিক এবং সর্বহারা শ্রেণী শ্রমিকদের মধ্যে সংঘাতের একটি সিরিজ হিসেবে দেখে। তিনি কি দেখে, যে আগেকার দিনে মালিকরা যারা আছে, জমিদাররা যারা ছিল বা বুর্জোয়ারা যারা ছিল, যাদেরকে বলছে, তারা শ্রমিকদের উপর কত রকমের সংঘাত করেছে, তাদের উপর কত অন্যায় করেছে। তারা নিচু শ্রেণীর শ্রমিকরা কি ছিল, তাদের মধ্যে অর্থ কম ছিল বলে তাদেরকে কতটা বিরোধিতা করেছে, সেটার পুরো চিত্রটা দেখা যায় কোথায়? মার্ক্সিজমে দেখা যায়। মার্ক্সবাদীরা সেটার কথা বলেছে। মার্ক্স যুক্তি দিয়েছিলেন যে পুঁজিবাদের অধীনে শ্রমিকরা তাদের শ্রম এবং শ্রমের পণ্য তাদের সহকর্মী এবং নিজেদের থেকে বিচ্ছিন্ন। যখন শ্রমিকরা অনেক পরিশ্রম করত, করার পর কি হতো, তার বেশিরভাগ অংশটাই কি দিয়ে দিতে হতো মালিকদের, বুর্জোয়াদের। তো সেটাই বলেছেন যে মার্ক্সবাদীরা যুক্তি দিয়েছিলেন যে পুঁজিবাদীর অধীনে শ্রমিকদের যে শ্রম আছে, তাদের শ্রমের পণ্য যে আছে, তাদের সহকর্মী যে আছে, তারা নিজেদের থেকে বিচ্ছিন্ন। তাদের বেশিরভাগটাই দিয়ে দিতে হয় কি, তাদের শ্রমটা দিয়ে দিতে হয় মালিকদের, তারা নিজেদের শ্রম থেকে বিচ্ছিন্ন। শোষণ। মার্ক্সবাদীর তত্ত্ব পুঁজিবাদকে এমন একটি ব্যবস্থা হিসেবে দেখে যেখানে বুর্জোয়ারা তাদের শ্রম থেকে উদ্ভূত মূল্য আহরণ করে সর্বহারা শ্রেণীকে শোষণ করে। মার্ক্সবাদীরা কি বলেছে, সেই একই কথা বলেছে, যে মার্ক্সবাদীদের মতে যখন তাদের যে মূল্য আছে, তারা যে পরিশ্রম করে যে মূল্য উপার্জন করছে, সেখান থেকেও তাদের কি হয়, বঞ্চিত হতে হয়। তাদের পুরো শ্রম থেকে বঞ্চিত হতে হয়, তাদের পুরোটা মূল্য থেকে বঞ্চিত হতে হয়। মার্ক্সবাদীদের পুঁজিবাদী ব্যবস্থাকে উৎখাত করে সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বহারা শ্রেণীদের যেন বিপ্লবের আহ্বান জানায়। যারা শ্রমিক সম্প্রদায়ের আছে, যারা নিম্ন সম্প্রদায়ের আছে, তাদের জন্য কি মার্ক্সবাদীরা কি করেছিল, আন্দোলন করেছিল, বিপ্লব করেছিল, সেটার প্রতি আহ্বান জানিয়েছিল যে তাদের ন্যায্য মূল্য তাদেরকে দিতে লাগবে। সেই জন্য তারা একটা বিপ্লবের আহ্বান জানিয়েছিল। মূলত বলতে পারি যে আমরা মার্ক্সবাদ সমাজের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো বোঝায় এবং বিশ্লেষণের একটি কাঠামো বোঝায়, যা শ্রেণী সংঘাতের ভূমিকা এবং বিপ্লবের মাধ্যমে সামাজিক পরিবর্তনের সম্ভাবনার উপর গড়ে তোলে। যদি মালিক এবং শ্রমিক দুজনেই সমান হয়, যদি বিপ্লবের মাধ্যমে দুজনের মধ্যেই মূল্য সমান হয়, তাহলে কি হবে, আমাদের যে সামাজিক পরিবর্তন হচ্ছে সেটা ঠিক হবে। যার অর্থ বেশি তাকে উঁচু চোখে এবং যার অর্থ কম তাদেরকে নিচু চোখে, এই রীতিনীতিটা যদি আমরা না মেনে চলি, তাহলে আমাদের সামাজিক পরিবর্তন কি হবে, আমাদের সামাজিক কাঠামোটা আরো সুন্দর হবে। সেটার উপরে জোর দিয়েছে কি মার্ক্সবাদীরা। এবার আমরা কিছু থিঙ্কার সম্পর্কে পড়বো। ওয়েস্টার্ন ফিলোসফিতে বা ফিলোসফি অফ এডুকেশনে কিছু থিঙ্কার আছে, সেই থিঙ্কার সম্পর্কে জানবো। এতক্ষণ আমরা ওয়েস্টার্ন ফিলোসফির আইডিয়ালিজম, ন্যাচারালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, প্র্যাগমাটিজম সবকিছু সম্পর্কে, মার্ক্সিজম সম্পর্কে জানলাম। এবার আমরা কিছু থিঙ্কার সম্পর্কে জানবো, কিছু দার্শনিক সম্পর্কে জানবো। প্রথমে যেটা আমরা জানবো সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আইডিয়ালিজমকে, ন্যাচারালিজমকে সমর্থন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা দর্শনের প্রকৃতি, সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের উপর জোর দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা যদি জানি, ছোটবেলা থেকে জানছি, তিনি প্রকৃতির মাধ্যমে শিক্ষাকে, তিনি স্কুল শিক্ষাকে অত বেশি জোর দেয়নি। তিনি স্কুলে পড়াশোনা করেছেন খুব কম বয়স অবধি পড়াশোনা করেছেন। তারপরে কি তিনি প্রকৃতির মাধ্যমে পড়াশোনা করেছেন। তো তিনি প্রকৃতি এবং সৃজনশীলতাকে বেশি গুরুত্ব দিয়েছে, নিজের আত্মপ্রকাশ, নিজের আত্মোপলব্ধিটাকে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা জীবনের একটি অংশ হওয়া উচিত, তা থেকে বিচ্ছিন্ন নয়। শিক্ষা কি আমাদের জীবনেরই একটা অংশ, শিক্ষাকে আলাদাভাবে বিচার করতে তিনি ভাবেননি বা বিচ্ছিন্ন করেননি। এবং শেখার প্রতি ভালোবাসা, বিশ্বের সাথে সংযোগ গড়ে তোলা উচিত। শেখার প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, শিক্ষার প্রতি ভালোবাসাকে তিনি জোর দিয়েছিলেন। তিনি শিশুর স্বাভাবিক কৌতূহলতার উপর গুরুত্ব এবং তাদের ব্যক্তির সম্ভাবনাকে
লালন করার প্রয়োজনীয়তাও বিশ্বাস করেছেন। তিনি শিশুদের স্বাধীনভাবে শিক্ষা, তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের কি ইচ্ছা সেটার উপর প্রাধান্য দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে শারীরিক, মানসিক, বৈদিক, আধ্যাত্মিক বিকাশের অন্তর্ভুক্ত হিসেবে কল্পনা করেছেন। তিনি কি বলেছেন? আমাদের হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলেছেন, আমাদের সার্বঙ্গীন বিকাশের কথা বলেছেন। শিক্ষক হিসাবে প্রকৃতি কি বলেছেন? তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতির সাথে সরাসরি মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা উচিত, পরিবেশের সাথে সামঞ্জস্যের অনুভূতি জাগিয়ে তোলা উচিত। তিনি শিক্ষক বলতে কি বুঝেছেন? প্রকৃতিকে শিক্ষক হিসাবে গড়ে নিতে বলেছেন। তিনি বলেছেন যে প্রকৃতির সাথেই আমরা সামঞ্জস্য বজায় রেখে, সামঞ্জস্য করে আমাদের মিথস্ক্রিয়ার মাধ্যমে তার থেকে জ্ঞান অর্জন করব। প্রকৃতির আমরা যা কিছু শিখবো প্রকৃতির মাধ্যমেই শিখব। সৃজনশীলতা এবং আত্মপ্রকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের তাদের সৃজনশীলতার অন্বেষণ এবং স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করার সুযোগ দেওয়ার উপর গুরুত্ব দিয়েছিলেন। আমি যেটা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি, শিশু শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, তাদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েছিলেন, তাদের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছিলেন এবং হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলেছিলেন, সার্বঙ্গীন বিকাশের কথা বলেছিলেন। যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপরেই যে সে জোর দিবে তা না, তার সাথে সাথে কি খেলাধুলা, প্রকৃতির সাথে মেলমেশ, পরিবেশের সাথে মেলমেশ, নাচ গান সবকিছুর উপর কি তাদের যাতে ইন্টারেস্ট থাকে, তারা যাতে ভালোভাবে হোলিস্টিক তাদের ডেভেলপমেন্ট হয়, সেটার উপর রবীন্দ্রনাথ ঠাকুর জোর দিয়েছিলেন। স্বাধীনতা ও আনন্দ। তিনি এমন একটি শিক্ষার পরিবেশে বিশ্বাস করতেন যেখানে যে শিক্ষাটা হবে কি মুক্ত শিক্ষা, আনন্দময় শিক্ষা, আর কি হবে স্বপরিচালিত শিক্ষা, যেখানটায় কোনো শাস্তি বাধা থাকবে না, সেই শিক্ষাটা কি হবে? মুক্ত শিক্ষা হবে। মানবতার প্রতি ভালোবাসা। রবীন্দ্রনাথ ঠাকুর সকল প্রাণীর প্রতি ভালোবাসা ও বিশ্বব্যাপী আত্মসংযোগ অনুভূতি গড়ে তোলার গুরুত্ব দিয়েছিলেন। তিনি কি বলেছেন? সকলের প্রতি ভালোবাসার কথা বলেছিলেন, কারো প্রতি হিংসা, নির্বেশ এগুলো রাখতে না করেছিলেন। তিনি বলেছিলেন কি মানবতার প্রতি ভালোবাসার কথা রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন। তিনি আদর্শবাদকে, আইডিয়ালিজমকেও বিশ্বাস করেছেন, যে আধ্যাত্মিক যে আমাদের কিছু বিলিফ থাকে, আমাদের কিছু বিশ্বাস থাকে, সেটার প্রতিও কি রবীন্দ্রনাথ ঠাকুর মেনে চলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করেছিলেন। তিনি আধ্যাত্মিক সচেতনতা ও বিশ্বের গভীর উপলব্ধি গড়ে তোলার জন্য শিক্ষা শক্তিকে বিশ্বাস করতেন। সেটারই কথা বলেছে যে তিনি আদর্শবাদকে সমর্থন করেছিলেন। আর কি তিনি প্রকৃতিবাদকেও সমর্থন করেছিলেন। কিভাবে? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই বলেছেন আমরা যা কিছু শিখবো প্রকৃতির থেকে শিখবো, প্রকৃতির সাথে শিশুদের মেলবন্ধন করতে বলেছিলেন, প্রকৃতির সাথে মুক্ত শিক্ষা করতে বলেছিলেন, যে প্রকৃতির আমাদের শিক্ষাটা কি হবে? মুক্ত হবে, প্রকৃতির থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তো তিনি প্রকৃতিবাদকেও মানতেন। তিনি শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হিসাবে মূল্য দিতেন, বিশ্বাস করতেন যে শিশুরা প্রাকৃতিক জগতের সাথে সংযুক্ত করা উচিত, শিশুদেরকে কি প্রাকৃতিক জগতের সাথে সংযুক্ত করা উচিত, যাতে তারা অধিক জ্ঞান অর্জন করতে পারে। তিনি এমন শিক্ষার পক্ষে ছিলেন যে সহানুভূতি, করুণা, মানবতার প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে। তিনি কি ছিলেন? যে সবার প্রতি সহানুভূতি, করুণা এবং মানবতার প্রতি দায়িত্ববোধ গড়িয়ে তোলে যাতে শিশুরা, সেটার প্রতি সেই শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। কারণ কি বলেছিলেন? রবীন্দ্রনাথ প্রথমেই বলেছিলেন মানবতার প্রতি ভালোবাসা, মানে মানুষের প্রতি ভালোবাসার কথা তিনি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির ধারণা ও বিভিন্ন সাংস্কৃতিক বোঝার উপলব্ধির গুরুত্ব প্রচার করেছিলেন। তিনি যে আমাদের সংস্কৃতি সেটার উপলব্ধিও করেছিলেন এবং সংস্কৃতিকে গুরুত্ব দিয়েছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানলাম এবং তিনি কোন কোন দর্শন মেনেছেন, কোন কোন ফিলোসফি মেনেছেন সেই সম্পর্কেও জানলাম। এবার আমরা জানবো স্বামী বিবেকানন্দ সম্পর্কে। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন কেমন ছিল? স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন কেবল তত্ত্ব প্রদানের পরিবর্তে মানব গঠন এবং চরিত্র
গঠনকে উৎসাহিত করে। আমাদের যে তত্ত্ব প্রদান আছে, আমাদের যে তথ্য আছে, সেটার দ্বারা কি করেছিল স্বামী বিবেকানন্দ? আমাদের মানব গঠন এবং চরিত্র গঠন করেছিল, আমাদের উৎসাহিত করেছিল, গঠনে উৎসাহিত করেছিল। এমন একটি সামগ্রিক পদ্ধতির উপর জোর দিয়েছিল যে যেখান থেকে আমরা পুঁথিগত বিদ্যাও শিখব এবং বাইরের পরিবেশ থেকেও আমরা জ্ঞান অর্জন করব। স্বামী বিবেকানন্দ কি বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম বলেছিল যে আমরা বাইরের জগৎ থেকে মুক্ত শিক্ষা পাবো, স্বামী বিবেকানন্দ পুঁথিগত শিক্ষাকেও গ্রহণ করেছিল এবং কি বাইরের শিক্ষাকেও গ্রহণ করেছিল। একটি সামগ্রিক পদ্ধতির কথা বলেছিল, একটি সামগ্রিক শিক্ষার কথা বলেছিল। তিনি বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যমে ব্যক্তিত্বে তাদের সম্ভাবনা উপলব্ধি করতে এবং সার্বজনীন মূল্যবোধ গ্রহণ করতে পারে এবং সমাজের অবদান রাখতে সক্ষম করা উচিত। তিনি কি বিশ্বাস করেছিলেন? যে আমরা শিক্ষার মাধ্যমেই আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের যে মূল্যবোধ আছে সেটাকে চিনতে পারবো এবং তার মাধ্যমে আমরা কি করব? সমাজে অবদান রাখতে পারবো, সমাজের নাম করতে পারবো। তার দৃষ্টিভঙ্গিতে বৈদিক এবং আধ্যাত্মিক বিকাশ, আত্মনির্ভরশীলতার প্রচার এবং জাতীয় পরিচয়ের অনুভূতি জাগানো হয়েছিল। তারই অবদানের মধ্যে কি বলেছেন? তারই দৃষ্টিভঙ্গি ছিল, স্বামী বিবেকানন্দেরই দৃষ্টিভঙ্গি ছিল যে আমাদের যে আধ্যাত্মিক বিকাশ আছে, যেখানটায় আমরা কি আমাদের রীতিনীতি, আমাদের শৃঙ্খলা, আমাদের দর্শন পাই এবং আত্মনির্ভরশীলতা, একটা জিনিসের প্রতি কি আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠি, কোনো জিনিসের প্রতি আমরা আত্মনির্ভরশীল হয়ে আছি, সেই জিনিসটার প্রচার করেছিল। এবং জাতীয় পরিচয়, আমাদের যে নিজস্ব পরিচয়, সেই অনুভূতিটা জাগানোর প্রতি কে অন্তর্ভুক্ত করেছিল? স্বামী বিবেকানন্দ করেছিল। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের কিছু মূল দিক দেখব। সামগ্রিক উন্নয়ন। বিবেকানন্দ এমন শিক্ষার পক্ষে ছিলেন যা সমগ্র ব্যক্তির শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক বিকাশে বিবেচনা করেছিল। আমাদের শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, নৈতিক বিকাশ এবং আধ্যাত্মিক বিকাশের উপর বিবেচনা করেছিল কি? স্বামী বিবেকানন্দ। সামগ্রিক উন্নয়ন করেছিল, সামগ্রিক বিকাশের কথা বলেছিল। সেকেন্ড কি আছে? মানব গঠনমূলক শিক্ষা। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা হওয়া উচিত জীবন গঠন। শিক্ষা আমাদের কি হয়? আমাদের জীবন যাতে গঠন হয়, আমাদের জীবন যাতে সার্থক হয়, শিক্ষাটা এমনই হওয়া উচিত। মানুষ গঠন এবং চরিত্র গঠন, আমাদের দ্বারা যাতে সামনের মানুষটাও কি হয়? জ্ঞান অর্জন করতে পারে, আমাদের দ্বারাই কি হয়? মানুষ যাতে গঠন করতে পারি আমরা। আত্মনির্ভরতা এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা, আমাদের যে নানান কঠিন পরিস্থিতি আছে, নানান সমস্যা আছে, সেটা যাতে আমরা সমাধান করতে পারি, সেই চ্যালেঞ্জগুলো যাতে আমরা মোকাবেলা করতে পারি, সেটাই হওয়া উচিত। সেরকমই শিক্ষা আমাদের নেওয়া উচিত, সেরকম শিক্ষা আমাদের প্রদান করা উচিত। এটার কথাই বলেছিল হলো স্বামী বিবেকানন্দ, মানব গঠনমূলক শিক্ষার কথা বলেছিল। 3 নম্বর বলেছিল আত্মোপলব্ধি। বিবেকানন্দ জোর দিয়েছিলেন যে শিক্ষা ব্যক্তিদের তাদের অন্তর্নিহিত, তাদের যে আন্তরিক আছে, আন্তরিক সম্ভাবনা উপলব্ধি করতে এবং আত্মনিয়ন্ত্রণ অর্জনে সহায়তা করবে। তাদের আন্তরিক যে চিন্তা ভাবনা আছে সেটাকে উপলব্ধি করে এবং আত্মনিয়ন্ত্রণ করতে সমর্থন করবে। কে হলো? উপলব্ধি করবে কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যে আমাদের নিজস্ব যে আন্তরিক চিন্তা ভাবনা আছে সেটাকে শিক্ষার সাথে কাজে লাগিয়ে আমরা আত্মোপলব্ধি করতে পারি যে কোনো জিনিসকে। জাতীয় পরিচয়। বিবেকানন্দ শিক্ষার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ সংরক্ষণ, প্রচারকে উৎসাহিত করেছিল। একই সাথে আধুনিক যে জ্ঞান আছে, নতুন যে জ্ঞান আছে এবং দক্ষতা আছে, সেটাও আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয়, সেটা আমাদের জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয়, সেটাও স্বামী বিবেকানন্দ কি হয়েছিল? স্বীকার করেছিল। শিক্ষার গুরুত্ব। তিনি শিক্ষার লালন পালন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং তাদের চরিত্র গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছিল। তিনি আমাদের লালন পালনে, আমাদের জীবনে চলবো কি করে সেটার প্রতি শিক্ষার্থীদের যে অনুপ্রাণিত করেছিল তিনি, আর কে ছিল? আমাদের শিক্ষার যে ভূমিকা, আমাদের চরিত্র গঠনের শিক্ষার যে ভূমিকা ছিল তার উপর জোর দিয়েছিল। এরপর আমরা পড়বো হলো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী একটি
সামগ্রিক চরিত্র গঠনমূলক শিক্ষার বিশ্বাস করতেন। মহাত্মা গান্ধীকে আমরা জেনেছি কি মহাত্মা গান্ধী আমাদের যে সামগ্রিক চরিত্র গঠনের জন্য শিক্ষায় বিশ্বাস করতেন, যে আমাদের শিক্ষা এমন হবে যেখানে আমাদের সামগ্রিক চরিত্র গঠন হবে। কেবলমাত্র শিক্ষাগত অর্জন বা অর্থনৈতিক লাভের জন্য নয়, শুধুমাত্র আমরা টাকা অর্জন করব তার জন্যই আমরা শিক্ষা গ্রহণ করব না, আমাদের যাতে জ্ঞান হয় সেটার উপর গুরুত্ব দিয়েছিল কি মহাত্মা গান্ধী। কি বলেছিল তিনি? কেবলমাত্র শিক্ষাগত অর্জন বা অর্থনীতি লাভের জন্য উপর নয়, মন, শরীর, আত্মার বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করতে হবে। তিনি একটি মৌলিক শিক্ষা ব্যবস্থার পক্ষে ছিলেন। তিনি একটি মৌলিক শিক্ষা ব্যবস্থার পক্ষে ছিলেন। মৌলিক শিক্ষা ব্যবস্থা কি? যেটা হাতে কলমে আমরা শিখব, শিক্ষার্থীরা যেটা হাতে কলমে শিখবে সেটার প্রতি গুরুত্ব দিয়েছিলেন কি মহাত্মা গান্ধী, যা হাতে কলমে দক্ষতার মাধ্যমে শিক্ষাকে একীভূত করে, যার লক্ষ্য হলো স্বয়ং সম্পূর্ণ এবং নৈতিকভাবে সুস্থ নাগরিক হিসাবে গড়ে তোলা। যার অর্থ কি বলতে পারি আমরা? যে স্বয়ং সম্পূর্ণ নৈতিকভাবে আমরা যাতে দক্ষ সুস্থ নাগরিক হিসাবে আমরা গড়ে উঠতে পারি, সুস্থ নাগরিক হিসাবে আমরা যাতে গড়ে উঠতে পারি, সেটাই লক্ষ্য ছিল কি মহাত্মা গান্ধীর। তিনিও সামগ্রিক উন্নয়নের কথা বলেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থা সামগ্রিক হবে, শুধুমাত্র অর্থের জন্য হবে না, আমরা যেখানে স্বাধীনভাবে চিন্তা করতে পারবো এবং কি আমাদের দ্বারা যাতে কারো উপকার হবে সেটার কথাও বলেছিলেন কি মহাত্মা গান্ধী। তিনি বলেছিলেন, গান্ধীজি বিশ্বাস করতেন যে শিক্ষার লক্ষ্য ব্যক্তির সর্বাত্মক বিকাশ, মানে আমাদের সর্বাঙ্গীন বিকাশ হওয়া উচিত, যার মধ্যে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক দিকগুলো অন্তর্ভুক্ত থাকবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা আমাদের সর্বাঙ্গীন হওয়া উচিত, সেটার প্রতিও গুরুত্ব দিয়েছিলেন কি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী চরিত্র গঠনের ক্ষেত্রে কি বলেছিলেন? তিনি শিক্ষার মূল বিষয় হিসাবে চরিত্র বিকাশ এবং নৈতিক মূল্যবোধের কথাও বলেছিলেন। তিনি চরিত্র বিকাশ এবং নৈতিক মূল্যবোধের উপরও গুরুত্ব দিয়েছিলেন। আর কিসে গুরুত্ব দিয়েছিলেন? তিনি কর্মের মাধ্যমে শিক্ষার কথাও বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে করে শিখবো, যেটা আমরা করার মাধ্যমে লার্নিং বাই ডুইং এর মাধ্যমে, লার্নিং বাই ডুইং এর প্রসেসেও মহাত্মা গান্ধী বিশ্বাসী ছিলেন। কর্মের মাধ্যমে শিক্ষার কথায় পক্ষপাতী ছিলেন। তিনি একাডেমিক জ্ঞানের পাশাপাশি যে আমাদের যে বাহ্যিক জ্ঞান হয়, আমাদের যে বৃত্তিমূলক জ্ঞান হয়, আমাদের যে ব্যবহারিক জ্ঞান হয়, সেটার প্রতিও জোর দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা ব্যক্তিদের স্বাবলম্বী হতে এবং তাদের কাজের মাধ্যমে সমাজে অবদান রাখতে সক্ষম। কি বলেছিলেন তিনি? যে শিক্ষার দ্বারা আমরা কি করব? আমরা স্বাবলম্বী হব এবং আমাদের সমাজে একটি অবদান রয়ে যাবে। যেরকম মহাত্মা গান্ধী তার কর্মের ফলে তার অবদান আমাদের ইতিহাসে ছেড়ে গেছে, সেরকমই মাতৃভাষা কি ছিল? গান্ধী দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। শিক্ষার মাধ্যম কি হবে? মাতৃভাষা। তিনি ব্যক্তির সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে একটি শক্তিশালী সংযোগ গড়ে তুলবে। আমরা মাতৃভাষার মাধ্যমে অনেক সহজে সবকিছু শিখতে পারি। আমাদের নিজস্ব মাতৃভাষার মাধ্যমে আমরা কোনো জিনিসকে, কোনো কঠিন পড়াকেও খুব সহজে জানতে পারি। কিভাবে? আমরা মাতৃভাষার মাধ্যমে। তো মাতৃভাষার উপর জোর দিয়েছিলেন কি গান্ধীজি। অহিংসা, তার দর্শনে অহিংসা সত্য নীতিকে গভীরভাবে প্রথিত ছিল, যে হিংসা না করা, অহিংসা এবং সত্য যা হবে ট্রুথ, যেটা হয় সত্যকে, সেই নীতিটিকে তিনি মেনে চলেছিলেন, তিনি গভীরভাবে প্রথিত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যমে অনুপ্রাণিত করা উচিত। শিশুদের কি করতে হবে? শিক্ষার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে। তার কিছু মৌলিক শিক্ষা প্রকল্প ছিল, তার কিছু মৌলিক শিক্ষা প্রকল্প জেনে নেব। কারুশিল্প ভিত্তিক, তিনি যেহেতু নৈতিক, শারীরিক, মানসিক সব দিক দিয়ে, আধ্যাত্মিক সব দিক দিয়ে শিক্ষার কথা বলেছেন, তো প্রথম ছিল তার কারুশিল্প ভিত্তিক। গান্ধীর মৌলিক শিল্প প্রকল্পে নৈ তালিম নামে পরিচিত। গান্ধীর যে মৌলিক শিল্প ছিল, তিনি যে মৌলিক শিল্প দিয়েছিলেন কিছু, সেটি কি নৈ তালিম নামে পরিচিত, যেখানে কারুশিল্প এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হতো।
সেখানে কি দিত, এই নই তালিমে কি দিত, কারুশিল্প এবং বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হতো। তিনি এমন একটি ব্যবস্থার কল্পনা করেছিলেন যেখানে শেখার প্রক্রিয়া নিজেই স্বনির্ভর হবে। শেখার প্রক্রিয়া, শিক্ষার মাধ্যম কি হবে, নিজস্ব স্বনির্ভর হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষার মাধ্যমেই উপার্জন করবেন। যে তারা যখন শিখবে, শিক্ষার মাধ্যমেই কোনো কাজ করে তারা জ্ঞান অর্জন করবে এবং তার মাধ্যমেই তারা উপার্জন করবেন। তাদের শিক্ষা ব্যবস্থা কি ছিল, তাদের ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা ছিল। যেরকম পুঁথিগত বিদ্যা শিখবে, সেরকম কি হবে, ব্যবহারিক দক্ষতাও তারা অর্জন করবে। ব্যবহারিক দক্ষতা শিখবে এবং তারা জীবিকা নির্বাহ করবে। যখন আমরা কোনো কিছু কাজ করব, কাজের মাধ্যমে কি হবে, আমরা নিজেদের জীবিকা নির্বাহ করব। আমরা কোনো কাজ, কোনো প্রতিষ্ঠানে, এখন আমরা কোনো প্রতিষ্ঠানে কাজ করছি, তো সেখান থেকে কি আমরা অর্থ উপার্জন করছি। প্রতিষ্ঠানে কাজ কিভাবে করতে পারছি, কারণ আমরা পড়াশোনা শিখেছি, আমরা জ্ঞান অর্জন করেছি। তো মহাত্মা গান্ধীও সেটাই বলেছিলেন যে তারা শিক্ষা গ্রহণ করবেন এবং কি নিজের জীবিকা নিজে নির্বাহন করবে, অর্জন করবেন, সমাজে তাদের অবদান রাখতে তারা সক্ষম হবেন। এবার মহাত্মা গান্ধীর ঐতিহ্যবাহী শিক্ষার সাথে তুলনা যে করেছিলেন সেটা সম্পর্কে জানবো। গান্ধীজি যুক্তি দিয়েছিলেন যে কেবল সাক্ষরতা শিক্ষা নয়, যে শুধুমাত্র আমরা সই করতে পারছি, সাইন করতে পারছি, সেটাই শুধু শিক্ষা নয়। শিক্ষা তিনটি, পড়া, লেখা আর পাটিগণিত। শিক্ষাকে আর হিসাবে বলেছে যে পড়া, লেখা, পাটিগণিত অতিক্রম করে তিনি মাথা, হৃদয়, হাত অন্তর্ভুক্ত করতে হবে। মানে শিক্ষা শুধুমাত্র যে বললাম পুঁথিগতভাবে চলবে তা না, শিক্ষা যেরকম পড়া লেখা থাকবে, তার সাথে সাথে কি শিক্ষার সাথে সাথে আমাদের জ্ঞান, বুদ্ধি, চিন্তন সবকিছু যুক্ত করতে বলেছে। মাথা, হৃদয়, হাত, হাত প্র্যাকটিক্যালি করতে বলেছে, আমাদেরকে চিন্তনের মাধ্যমে করতে বলেছে, এবং কি জ্ঞানের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে আমাদের পড়ালেখাটা হবে, শিক্ষা আমরা গ্রহণ করব। সেটার কথা কে বলেছেন, গান্ধীজি। সামাজিক দায়বদ্ধতার উপর মনোনিবেশ করা। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক অগ্রগতি এবং ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলবে। যখন আমরা শিক্ষা গ্রহণ করব, তখন কোনটা ঠিক কোনটা ভুল, কোন ন্যায় বিচার করতে পারবো, আমরা সঠিকভাবে ন্যায় করতে পারবো, সঠিকভাবে চিন্তা করতে পারবো, সঠিকভাবে বিচার নিতে পারবো। তার ফলে কি হবে, আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবো। কার ক্ষেত্রে কোনটা ভুল হচ্ছে, কোন জিনিসটা বলা উচিত নাই, কোন জিনিসটা করা উচিত নাই, সেটা আমরা শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে জানতে পারবো, সেটার কথা বলেছে। মূলত গান্ধীজির শিক্ষা দর্শনে বলা হয়েছে যে এটি একটি, তিনি শিক্ষা ব্যবস্থা হিসেবে চেয়েছিলেন যে কেবল জ্ঞানই প্রদান করে না, বরং চরিত্র বিকাশ করে, সামাজিক দায়িত্বকে উৎসাহিত করে এবং ব্যক্তিদের সমাজে অর্থপূর্ণ অবদান রাখতে পারে, রাখার ক্ষমতা প্রদান করে। মানে তিনি চেয়েছিলেন যে শিক্ষার্থীরা এমন ভাবে শিক্ষা গ্রহণ করবে যাতে দেশের জন্য কিছু করবে, তিনি নিজের শিক্ষার্থীরা নিজেই নিজের জীবিকা নির্বাহ করবে, জীবিকা অর্জন করবে, এবং কি সামাজিক যে দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি যে আমাদের কিছু দায়িত্ব আছে, সেগুলোকেও কি করবে, তারা পালন করবে, একটা সুষ্ঠু নাগরিক হিসাবে গড়ে উঠবে। সেটার কথাই কি গান্ধীজি বলেছিল। আরো কিছু থিঙ্কার সম্পর্কে আমরা জেনে নিব। আধুনিক ও সময়সীমার চিন্তাবিদরা, কিছু চিন্তাবিদ সম্পর্কে আমরা জেনে নেব যেগুলো ইম্পর্টেন্ট। সেটা হলো রাজা রামমোহন রায়, ভারতীয় নবজাগরণের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। রাজা রামমোহন রায়, তিনি নাগরিক অধিকার এবং সামাজিক সংস্কারের পক্ষে ছিলেন। আমাদের যে নাগরিক অধিকার, রাজা রামমোহন রায় কখন ছিল, দেশ স্বাধীন হওয়ার আগে আমরা দেখতে পেয়েছি তাকে। তো তিনি কি ছিল, দেশ স্বাধীন হওয়ার যে যুদ্ধ হয়েছিল সেটার মধ্যেও ছিল, রাজা রামমোহন রায়ের নাম বিখ্যাত। তো রাজা রামমোহন রায় আমাদের নাগরিক অধিকার সম্পর্কে লড়াই করেছিলেন, আমাদের নাগরিকত্ব নিয়ে লড়াই করেছিলেন এবং সামাজিক সংস্কারের পক্ষে ছিলেন। আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তা ভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে, রাজা রামমোহন রায়। তারপর স্বামী বিবেকানন্দ সংস্কৃতি জাতিভেদের একজন বিশিষ্ট বক্তা ছিলেন। তিনি শিক্ষা, ভারতীয় আধ্যাত্মিকতা এবং দর্শনের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। শ্রী অরবিন্দ ঘোষ একজন জাতীয়তাবাদী,
এবং দার্শনিক ছিলেন। তিনি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের উপর জোর দিয়েছিলেন, যেখানে আমাদের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক রীতিনীতি সম্পর্কে আমরা জেনেছিলাম, এবং সেই আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক যে চেতনা আছে, ন্যায় বিচার আছে, সে সম্পর্কে যাতে আমরা বিকশিত হতে পারি তার উপর জোর দিয়েছিলেন কি অরবিন্দ। কি বলেছেন? যা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চেতনার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন অরবিন্দ ঘোষ। মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা এখনই জানলাম যে তিনি অহিংসার প্রতিরোধ করেছিলেন এবং সত্যাগ্রহের দর্শন করেছিলেন। স্বশাসনের ব্যবস্থা করে ওপর জোর দিয়েছিলেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন কে? মহাত্মা গান্ধী। জওহরলাল নেহরু তার রাজনীতি ধারণাগুলি উন্নয়ন, ধর্মপেক্ষতা, নিরপেক্ষতা এবং জোট নিরপেক্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন, এবং ভারতের বিদেশ নীতি, আমাদের যে বিদেশ নীতি ছিল, ব্রিটিশদের নীতি ছিল, এবং অর্থনীতির নীতিগুলোকেও রূপ দিয়েছিলেন কে? জওহরলাল নেহরু। বি আর আম্বেদকর একজন সংবিধান প্রণেতা এবং সমাজ সংস্কারক ছিলেন। তিনি ভারতীয় সংবিধানকে প্রণয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং যে আমাদের সম্প্রদায় আছে, সামাজিক ন্যায় বিচার আছে, তার প্রতিও সমতার পক্ষে ছিলেন কে? ছিলেন বি আর আম্বেদকর। জয়প্রকাশ নারায়ণ একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক, তিনি একটি পূর্ণ বিপ্লব এবং সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। রাম মনোহর লোহিয়া, যিনি রাজনৈতিক চিন্তা ভাবনা, গণতান্ত্রিক সমাজতন্ত্র এবং সামাজিক ন্যায় বিচার সমতার গুরুত্বকে কেন্দ্র করেছিলেন। এবং এম এন রায় একজন কমিউনিস্ট চিন্তাবিদ ছিলেন। তিনি ভারতীয় সমাজের আধুনিকরণের এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। এখানে যতগুলো চিন্তাবিদ আছে সবাই কি ছিলেন? সামাজিক ন্যায় বিচার এবং সমাজতন্ত্রকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এই ছিল আজকে আমাদের ফার্স্ট ক্লাস ফিলোসফি অফ এডুকেশন। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। লাস্টে যে কিছু চিন্তাবিদ ছিল তারা সেইগুলো আমরা আমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি ছোট করে একটু জানিয়ে দিলাম যাতে কোনোভাবে যদি কোশ্চেন চলে আসে যাতে তোমরা অ্যান্সার দিতে পারো। সবার মূল বক্তব্য এটাই ছিল যে আমাদের সামাজিক ন্যায় বিচারে গড়ে উঠতে হবে, আর কি আমাদের সমাজতন্ত্রকে গুরুত্ব দিয়েছিল তারা। আর রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ যেই চিন্তাবিদ নিয়ে কোশ্চেন আছে সেটার পুরো ব্যাখ্যা আমি করে দিয়েছি, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি। তো ভালো করে ক্লাস অ্যাটেন্ড করবে। আর যারা এখনো কাবিল একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটিকে, এবং লাইক শেয়ার করবে। কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, কোনো রকম কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করবে। আর এভাবে তোমাদের প্রিপারেশন ভালোভাবে নাও কাবিল একাডেমির সাথে। ধন্যবাদ।